পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই সন্ধ্যায় উদ্যান লিটিল ম্যাগাজিন আয়োজিত এই লাইভটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি তৌফিক জহুর। আজকে আমাদের সঙ্গে বাংলাদেশ এবং ভারতের দুজন গুরুত্বপূর্ণ 80-র দশকের কবি এসেছেন আমাদের অনুষ্ঠানে। আমি পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ থেকে এসেছেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং ভারত থেকে এসেছেন কবি সৌমিত বসু। আজকে এই দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিকে উদ্যান লিটল ম্যাগাজিনের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমেই আমি চলে যাচ্ছি কবি রেজাউদ্দিন স্ট্যালিনের কাছে। যথারীতি আমরা কবিদেরকে শুরু করব কবিতা পাঠ দিয়েই। প্রথমেই কবি রেজাউদ্দিন স্ট্যালিন একটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা একটি পাঠ করবেন কবি সৌমিত বসু। প্রথমে কবিতা পাঠ করছেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন। ধন্যবাদ তৌফিক জহুর। উদ্যান টিভি আয়োজিত আজকের এই আয়োজনে আমি আর আমার বন্ধু সৌমিত আমরা আছি। সৌমিত কলকাতা থেকে এসেছে, অনেকদিন পরে ওকে দেখলাম, ভালো লাগছে। আসলে করোনাকালীন সময়ে আমাদের মন কারোরই কোনো সু অবস্থানে নেই। আমরা কবিতা লিখছি, কবিতা পড়ছি, কিন্তু এক অজানা আতঙ্ক আমাদের হৃদয় ছেয়ে আছে। তার ভেতর দিয়েও আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে কবিতা লিখতে হবে, মানুষকে প্রাণিত করতে হবে। আমি একটা ছোট্ট কবিতা পড়ি শুরুতেই। এই কবিতাটি একটু পদ্যগন্ধি কবিতা, কিন্তু আমার ধারণা যে পাঠকদের ভালো লাগবে। কবিতার নাম হচ্ছে নিষিদ্ধ পণ্য। বাংলাদেশে বরফ নেই, আগুন নাকি আছে। কিনতে গেলাম সন্ধেবেলা দোকানিদের কাছে। শপিং মলে পণ্য অনেক, আগুন কোথায় পাই। র্যাক গুলো খুব চমকে ওঠে, না না ওসব নাই। আগুন সে তো অদৃশ্য নীল, বিক্রি কেন হবে। আতশবাজি কিনতে পারেন বিবাহ উৎসব। ভুল শুনেছেন, বরফ আছে মৃত মাছের চোখে, বলল তরুণ ফিসফিসিয়ে চুমুক দিয়ে কোকে। এক দোকানি ভীষণ চালাক, আপনি কি ভাই কানা। আগুন আছে বুকের মধ্যে, বিক্রি করতে মানা। ধন্যবাদ। ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্ট্যালিন ভাই। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি কবি সৌমিত বসু দাদার কাছে। দাদা, আপনি একটি কবিতা পাঠ করবেন, এরপর আমরা চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। কবি সৌমিত বসু। নমস্কার। উদ্যান টিভি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার অনুজ কবি তৌফিক জহুর রয়েছে আমার বন্ধু রেজাউদ্দিন স্টালিন, এবং আপনারা যারা দেখছেন আমাদের সঙ্গে প্রত্যেককে সম্মান জানাচ্ছি। রেজাউদ্দিনের কথা তাল মিলিয়ে আমি বলি যে সত্যিই ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, একদম ভালো নেই। তবে অনেকেই বলছেন যে এর মধ্যে এত কবিতা করছেন, এসব করছেন, এটা অনেকটা পালিয়ে যাওয়া দৃষ্টিভঙ্গি থেকে করছি। চুপ করে বসে থাকলে, টিভির দিকে তাকিয়ে থাকলে একটা অদ্ভুত ট্রমা যেন গ্রাস করছে। তাই কবিতার কাছে আশ্রয় চাইছি এই সময়টাতে। মা স্টিফেন হকিং ও ভাই। সহস্র উঠোন থেকে ধুলো কুড়িয়ে এই তোমার জামার পকেটে রাখলাম। পকেটটা একটা পাখি হয়ে গেল। এখন আমাকে বলো, পকেটে যদি পাখি রাখি তাহলে কি হারিয়ে যাওয়া ধুলোগুলো ভেসে বেড়াবে উঠোন জুড়ে? যদি তাই হয়, তাহলে কত সমুদ্র জল ওই পকেটে ঢাললে হারিয়ে যাওয়া ভাই হেঁটে এসে বাইরের গ্রিলে হাত রাখবে? কোনোদিন রাখবে না। এ যেমন তুমি জানো, আমিও জানি, পাড়ার প্রত্যেকটা মানুষ জানে, স্টিফেন হকিং জানে। বাসন মাজতে মাজতে অনিতাও কিভাবে জেনে গেছে এই কথা। তবু জোরে হাওয়া বইলে কিংবা শুনশান হয়ে গেলে চতুর্দিক, প্রতি সংখ্যা দেশ পড়া আমার মা কেন মনে করে এই বুঝি কেউ গ্রিলে হাত রাখলো। ধুলো আর সমুদ্রের যদি কখনো দেখা হয়, মা আর স্টিফেন হকিং যদি আলপথ ধরে পাঠশালার দিকে এগোতে থাকে, যদি পকেটের ভেতর ঢুকে পড়া পাখি আর কোনো দিন উঠতে পারবে না এই জেনে মুখ থেকে ক্রমাগত বের করতে থাকে গ্রিলে হাত রাখার শব্দ, তখন
বিজ্ঞানকে যে আবেগ দিয়ে গুণ করলে পড়ে থাকে ছাই, এই তত্ত্বটুকু বুঝিয়ে দেওয়ার জন্যে মায়েরা আঁচল পেতেই অপেক্ষা করবে সারাটা দুপুর। শুধু গাছের পাতারা মাথা নাড়িয়ে শব্দ করে বলে উঠবে, যে যায় সে আর ফিরে আসে না কখনো। ধন্যবাদ দাদা। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেক কবি এবং আমাদের বন্ধুরা যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি দেখছেন। কবি সুবর্ণা চক্রবর্তী, কবি মৌসুমী হক দেখছেন এবং কবি কুশল ভৌমিক বলছেন এটি আমার প্রিয় কবিতা দাদা। রামকিশোর ভট্টাচার্য বলছেন ভালো লাগছে বন্ধু সৌমিত হরিদাসদের স্ট্যালিনকে অনেকদিন পর দেখে কবিতা শুনছি স্ট্যালিনের ভালোবাসা, কবি তৌফিক জহুর। দীপিকা বিশ্বাস বলছেন এসেছি। ধন্যবাদ সকলকে, সকলে আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আজকে ৮০ দশকের দুজন গুরুত্বপূর্ণ কবির আমরা বেশ কিছু কথা শুনবো, জানবো এবং আমাদের কবিতার পথের জন্য আমাদের কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্যই আজকে এই দুজন গুরুত্বপূর্ণ কবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই চলে যাচ্ছি কবি রেজাউদ্দিন স্ট্যালিন ভাইয়ের কাছে প্রশ্নোত্তর পর্বে। স্ট্যালিন ভাই, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? আসলে লেখালেখি তো একটা সম্পূর্ণ ক্রিয়েটিভ কাজ, সৃজনশীল কাজ, মননশীল কাজ। এখানে যে কে কিভাবে আসে সেটা সে নিজেও জানে, কারণ তাকে আসতে হয় তার আত্মার মধ্যে, তার হৃদয়ের মধ্যে একটা প্রবণতা কাজ করে এবং সে তার অজান্তেই এই কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই কাজে যখন সে যুক্ত হয় তখন সে এক আনন্দময় যজ্ঞে প্রবেশ করে এবং তার থেকে তারা কখনো মুক্তি পায় না। যদি কেউ প্রকৃত কবি হয় তাহলে তার পক্ষে আর কখনোই এই আনন্দময় ভুবন থেকে পরিত্রাণের আর কোনো সুযোগ থাকে না। এই জন্য বোর্হেস বলেছিলেন একজন লেখক, একজন কবি অভিশপ্ত, কারণ যে দণ্ড সে নেয় সে দণ্ড থেকে তার কোনো পরিত্রাণ নেই। সে আমৃত্যু এই দণ্ড ভোগ করে। সে কিভাবে ভোগ করে? সে ভোগ করে অন্যের যন্ত্রণা, সে ভোগ করে পৃথিবীর সমস্ত দুঃসহ যুদ্ধের বিভীষিকা, সে ভোগ করে অন্যায়, অবিচার, দুঃশাসন এবং সে সব কিছু ভোগ করে সে নীলকণ্ঠ হয়। এই যে আত্মা, যে আহুতি সে দেয়, এই আত্মার আহুতি খুব ভয়ঙ্কর। একজন কবি জানেন যে কি পরিশ্রম, কি হৃদয় ক্ষরণ, কি অভিজ্ঞতা তাকে ব্যয় করতে হয় আজীবন একটি শব্দের পেছনে। লুই অরগো বলেছিলেন একজন প্রকৃত কবিকে প্রতিটি শব্দে রক্ত ঝরাতে। আমরা যারা রক্ত ঝরিয়ে কবিতা লেখার চেষ্টা করি, আমরা মনে করি যে কবিতা লিখতে শুরু করার যে সূচনা, সেই সূচনা পর্বটি আমার ছিল শৈশবে এবং তখন আমি ক্লাস 5-এর ছাত্র। আমি খেলতাম, কিন্তু খেললেও আমার হৃদয়ের মধ্যে প্রকৃতি যেন কিভাবে নাড়া দিত। আমি যে কোনো অন্যায়, অবিচার দেখলে ভেতর থেকে কষ্ট পেতাম। প্রতিবাদের শক্তি না থাকলে আমি কষ্ট পেতাম। আমি আমার মাকে, আমার স্বজন, আমার বন্ধুদেরকে বলতাম যে এটা অন্যায় হচ্ছে। ওই শৈশবে, ওই কৈশোরেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম। পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে হৃদয়ের মধ্যেই তখন থেকে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই খালি পায়ে হাঁটতাম, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই যে মাতৃভূমি, মাতৃভাষার প্রতি বোধ, সেই শৈশবেই জেগেছিল। এবং আমার মা বলেছিল, একটা পত্রিকার সঙ্গে ছিলেন আমার আম্মা, শতদল নামে একটা পত্রিকা, ওটার সম্পাদক ছিলেন আয়েশা সর্দার, সহকারী সম্পাদক ছিলেন সাংবাদিক মশিউল আজম, নির্বাহী সম্পাদক ছিলেন মশিউল আজম, আমার মা ছিলেন সহকারী সম্পাদক। আমার মা বললেন, তুমি তো সারাদিন দুরন্তপনা করো, তুমি যদি ছড়া লেখো আমি তোমার লেখা ছেপে দেবো। আমি বললাম এটা আর কঠিন কি কাজ, আমি তো পারি। আমি আমি 2-3 দিন পরে আমার মাকে একটা লেখা, শপথ নাম ছিল লেখাটার, আমি তার 4টা লাইন আমার মনে আছে। পুষ্প যেমন মানব সেবায় জীবন করে দান, আমরা তেমনি দেশের সেবায় বিলিয়ে দেবো প্রাণ। এই লাস্টের 4টা লাইন। তখন আমি ক্লাস 5-এ পড়ি। লেখাটা ছাপা হলো, আমি ওই সেই কাগজটা বগল দাবা করে পকেটে নিয়ে ঘুরতাম। প্রায় মাসখানেক ঘুরলাম,
আর আমার বন্ধুদেরকে দেখাতাম, যাকে দেখাতাম বললাম আমার লেখা ছাপা হচ্ছে, আমার বন্ধুরা কেউ কেউ গুরুত্ব দিত, আর কেউ কেউ খুব এসব পাত্তা টাত্তা দিত না। যারা গুরুত্ব দিত তাদেরকে আমি খুব পছন্দ করতাম, এবং ওই পত্রিকা দেখাতে দেখাতে একদম ময়লা হয়ে গেছে, তারপরে এনে আমি আমার একের মধ্যে বইয়ের সেলফে ঢুকিয়ে রেখেছিলাম। এটাই হলো আমার প্রথম কবিতা লেখা এবং প্রকাশের অভিজ্ঞতা। আর তার সঙ্গে একটু যুক্ত করে দিই, এটা আরো কেন বাড়লো লেখালেখির জগৎটা। আমার মায়ের যে স্কুল সেবা সংঘ, সেখানে একবার সুফিয়া কামাল এসেছিলেন 1969 কিংবা 70 সালে। তো সে সময় সম্ভবত 70 সালেই হবে। তো আমি দেখলাম যে ওই ভদ্র মহিলা খুব সফেদ, ওনার চেহারা খুব সুন্দর ছিল, কবি সুফিয়া কামালের। ওনার লেখা পড়েছি বইয়ে, চৈত্র নিশীথে চাঁদিমাই বসে শুনিয়াছে রূপ কথা, মনে বাজিয়াছে সুজ ও রানী দুঃখিনী মায়ের ব্যথা, এরকম একটি পদ্য তার পড়া ছিল। তো সুফিয়া কামালের নাম জানতাম। তো যখন সমিতিতে এবং ওই স্কুলে এলেন সুফিয়া কামাল, আমি দেখলাম যে এই ভদ্র মহিলাকে সবাই খুব খাতির করছে, তাকে বড় বড় রসগোল্লা, তারপরে নিমকি, নানা রকম খাবার, ফল আদি সবকিছু তার সামনে রাখা হচ্ছে। সে কিছু খাচ্ছে খাচ্ছে না। ওই বয়সে এইসব খাবার দেখলে তো খুব ভালো লাগে। আমি আর মাকে গোপনে জিজ্ঞেস করলাম, মা এই ভদ্র মহিলা কে, যাকে তোমরা এত খেতে দিচ্ছ, এত আদর করছো? সেই কবি সুফিয়া কামাল, ওই যে খুব ছড়া পড়নি বাবা? আমি বললাম যে হ্যাঁ পড়েছি তো। বলে তুমি যদি কবি হতে পারো তাহলে তোমাকেও সবাই এরকম সমাদর করবে। আমি তখন মাকে বললাম তাহলে তো আমি কবি হব, এটাই তো হওয়া উচিত। তারপরে তারপরে এই কবিতা লেখা, এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। যাই হোক, আমি এই কথাটুকু বললাম। আমরা এবার সৌমিতের কথা শুনি। তৌফিক জহুর সৌমিতের কাছে যান। ধন্যবাদ স্টালিন ভাই, চমৎকার করে বললেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন। আমার দিদি নূপুর মুখার্জি দেখছেন, পিয়ালি গাঙ্গুলি লিখেছেন, শুভক্ষণ, মঞ্জু রঞ্জন চক্রবর্তী বলছেন, রঞ্জন চক্রবর্তী ও মঞ্জু আমরা আছি তোমাদের অনুষ্ঠানে। নূপুর মুখার্জি দিদি বলছেন ভালো লাগলো। দীপিকা বিশ্বাস বলছেন বাহ বাহ, সুন্দর লাইনগুলো। এছাড়া দেখছেন স্নিগ্ধা বাউল, মাহফুজা অনন্যা বলছেন ভালো লাগছে শুনছি। কুশল ভৌমিক বলছেন চমৎকার বলেন স্টালিন ভাই। এই চমৎকারের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি এবার সবিতুল দাদার কাছে। দাদা, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? আসলে কোনো নদীকে যদি কখনো প্রশ্ন করা যায় যে তুমি কি করে মহাসাগরে এসে পড়েছো, সে কোনোদিন দুপাশের পথ বর্ণনা করতে পারবে না। খুবই ওপর থেকে চমৎকার বলেন। নেমে আসা ওপর থেকে নেমে আসা জল তার স্বরচিত পথে একটা নদীকে নিয়ে যায় মহাসাগরের দিকে, এবং একসময় সে বোঝে সে সাগরে এসে পৌঁছেছে। তো আমিও তেমনই, রেজাউদ্দিনের মতনই বলি যে আমার মাও শিক্ষিকা ছিলেন, এবং সবচেয়ে বড় কথা ছিল যে সঞ্চয়িতার অধিকাংশ কবিতাই তার ঠোঁটস্থ ছিল। শিশু ভোলানাথ থেকে অনেক অসংখ্য কবিতা আমি শুনে শুনেই মুখস্থ করে ফেলেছি ছোটবেলায়। সারাক্ষরই আমার মার কবিতা প্রীতি সাংঘাতিক ছিল, সবসময় কবিতার লাইনই সবসময় বলতেন। তা ছোটবেলাটা কবিতা শুনে শুনে কবিতার প্রতি একটা অদ্ভুত আগ্রহ জন্মায়। তা ছোটবেলা থেকে তো লোকে কবি হয়ে যায় না বা লেখক হয়ে যায় না, তার জন্য যে বিরাট একটা সময় লাগে, তার কিছু কিছু অনুঘটক লাগে যেগুলো খুব দ্রুত এগিয়ে দিতে সাহায্য করে। এবং আমি অত্যন্ত ভাগ্যবান যদি পৃথিবীতে কবিতা লিখিয়ে হিসেবে সামান্যতম সম্মান পেয়ে থাকি আমি কখনো, আজ পাচ্ছি, আজ যে বলতে পারছি, তো সেটার জন্য অনেকখানি দায়ী আমার শিক্ষক, আমার গুরুদেব শামসুল হক। ভাগ্যক্রমে আমি এমন একটা স্কুলে এসে ভর্তি হলাম ক্লাস 5-এ, যে স্কুলের শিক্ষক ছিলেন শামসুল হক। শামসুল হক একজন কবি, একটা জ্যান্ত কবি কেমন হয় সেটা আমি চোখের সামনে দেখেছি। যে মার দেওয়া স্ত্রী, ধুতি পাঞ্জাবি, মানে অন্যদের থেকে একটা পৃথক মানুষ। কম কথা বলেন, যে কথা বলেন সে কথাই গুরুত্বপূর্ণ কথা। ক্লাসে যখন কথা পড়ান তখন একটা পিন পড়ে না। এই যে একটা অদ্ভুত সহজাত ক্ষমতা একটি লোকের, এবং সেই লোকটি কবি, এই ভাবনাটা আমাকে ক্রমশ একজন কবির প্রতি আকৃষ্ট করেছে। যে এই কবি শব্দটা যুক্ত যে মানুষটি, সে আর 5টা লোকের থেকে অনেক বেশি সম্মানীয়। ও একদম সোফিয়া কামালের কথা যেমন বলেছে, আমি ঠিক তেমনই বলছি যে আমি দেখেছি আর 5জন শিক্ষক যে সম্মান পান, শামসুল হক এলি তার জন্য একটা অন্য চেয়ার এগিয়ে দেওয়া হয়, অন্যভাবে তাকে মানুষ গ্রহণ করে অত্যন্ত সম্মানের সাথে। একটা কবির প্রতি আগ্রহের থেকে কবিতার প্রতি আগ্রহ জন্মায় আমার। এবং ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার স্কুলের একটা পত্রিকা বেরোতো স্কুল থেকে, অভ্যুদয় বলে। তো ক্লাসে ক্লাসে সবাই বলে গেল যে কবিতা বা অন্য কোনো লেখা জমা দিতে,
এই পত্রিকার জন্য। তো ভাগ্যক্রমে শামসুল হক সেদিন সেই নোটিশটা আমাদের ক্লাসেও দিয়েছিলেন এবং পড়ে বললেন যে আমি চাই তোমরা প্রত্যেকেই কিছু না কিছু লেখো, প্রত্যেকেই, ভালো হোক বা মন্দ হোক, প্রত্যেকেই লেখো। সেই রাত্রে আমার মনে আছে বাড়ি এসে একটা কবিতা লিখলাম। তখন যে আবহ চলছে, তখন বাংলাদেশের যুদ্ধ চলছে, একটা রেডিওকে ঘিরে বসে আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা গোল হয়ে খালি খবর শোনে, আর আমরা ছোটরা যারা, তারা একটা শব্দ শুনতে পাই, আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম। শেখ মুজিবুর রহমান বারে বারে বলতেন, আমারে তোমরা দাবায় রাখতে পারবে না। আমরা ছোটরা এই বাক্যবন্ধগুলো একেবারে মুখস্থ করে ফেলতাম এবং তখন এই জয় বাংলা শব্দটা আমাদের সাংঘাতিকভাবে গ্রাস করত। তো কাঁচা কাঁচা ভাবনা থেকে আমি ক্লাস 5-এ লিখেছিলাম, জয় 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 ওরে জয় বাংলার জয়, এই দেশেতে শত শত মানুষ জয় করেছে ভয়, শত শত নরনারী কত মরেছে সারি সারি, তাদের রক্তে রাঙা হয়েছে এই মাটি নিশ্চয়। তা এই কবিতাটা তো পরদিন জমা দিলাম স্কুলে জমা দেওয়ার পর আমরা ভুলে গেছি। আমি বেশ কিছুকাল পরে কাগজ যখন বেরিয়েছে তখন দেখি এই কবিতাটা আমার ছাপা হয়েছে এবং শামসুল হক কিছু কিছু জায়গা সংশোধন করে নিখুঁত ছন্দে কবিতাটা ছেপে দিয়েছেন। এই যে নিজের কবিতা একটা কাগজে ছাপার যে ভয়ঙ্কর রকম নেশা, সেই নেশা মায়ামৃগের মতন পেছনে ছুটে চলা, মৃগনাভির গন্ধের মতন ছুটে চলা, আজও ক্রমাগত সেই ছুটেই চলি ওই নিজের কবিতা ছাপা অক্ষরে দেখার মোহের জন্যে। ধীরে ধীরে কবিতাতে আস্তে আস্তে এলাম। এই প্রথম কবিতা আমার লেখা এবং আমার যে পরিপার্শ্ব ছিল সেটা পুরোপুরি সাংস্কৃতিক পরিপার্শ্ব ছিল। আমার মা বলেছে আগে কবিতার সঙ্গে সম্পৃক্ত ছিল। আমার বাবা কষ্ট করে নাটক লিখতেন, সেই নাটক স্কুলের বাচ্চাদের দিয়ে করাতেন। তো এইরকম পরিমণ্ডলে থাকতে থাকতে কবিতার প্রতি অনুরাগ এমনিতেই আমরা তৈরি হয়ে যায় আমার। আর একটু বড় হওয়ার পরে যে মানুষটি দুহাত দিয়ে আমাকে টেনে নিয়েছেন কবিতার জগতে, তিনি শামসুল হক। সেসব কথা পরে বলা যাবে। ধন্যবাদ কবি সবিত বসু দাদা, চমৎকার বলছেন, আমি আসলে মুগ্ধ হয়ে শুনছি। ইতিমধ্যে আমাদের বন্ধুরা অনেক কমেন্টস করেছেন, আমি সেগুলো পাঠ করছি। দীপিকা বিশ্বাস বলছেন, কি সরল স্টালিন ভাইয়ের ছোটবেলার অভিজ্ঞতার কথা। পিয়ালি গাঙ্গুলি বলছেন, কি কথা সৌমিত্রার। স্মিতা চক্রবর্তী বলছেন, আপনি ভাগ্যবান এমন মা পেয়েছেন। কুশল ভৌমিক বলছেন, দাদার কথাগুলো কবিতা হয়ে যায়। আমাদের বন্ধু কবির হোসেন বলছেন, বোথ স্পিক্স ভেরি ওয়েল, গুড লাক। পাপড়ি দাস সরকার বলছেন, ঋদ্ধ হচ্ছি। নৃপেন চক্রবর্তী বলছেন, পেয়েছি শুনছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো কিছু শুনবো আজকে এই দুইজন গুণী, অভিজ্ঞ এবং সমৃদ্ধশালী কবির কাছ থেকে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি রেজাউদ্দিন স্টালিন ভাইয়ের কাছে। স্টালিন ভাই, আপনারা দুজনেই আমরা জানলাম যে পঞ্চম শ্রেণী থেকে আসলে লেখালেখি করছেন এবং 80 দশকের কবি হিসাবে আপনাদের কবিতার হাত পাকিয়েছেন, তাও প্রায় 40 বছর হয়ে গেছে বলা চলবে আর কি এখন। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি আপনার কাছে, সেটি হলো যে মনোজগতের যে কম্পন হয়, আপনার মনোজগতের কম্পনটা কি ঠিকঠাক পাঠকের হৃদয়ে আপনি ঢুকাতে পেরেছেন বলে মনে হয়? মনোজগতের কম্পন, মনোজগতের যে হৃৎপিণ্ডের যে রিদমটা হয়, এই কম্পনটা আপনার কবিতার মধ্য দিয়ে আপনি কি পাঠককে রিচ করতে পেরেছেন বলে মনে হয় আপনার? আসলে রবীন্দ্রনাথ এই কম্পন প্রকাশের, হৃদয়ের আবেগ প্রকাশের বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে সহজ কথা যায় না বলা সহজে। হৃদয়ের মধ্যে যে কথা আসে সেই কথা সহজ করে বলা সত্যিই খুব কঠিন, কাব্যাকারে বলা সত্যিই খুব কঠিন কর্ম। এবং একটা নির্ভার, একটা সহজ সরল ভাবে চিরায়ত সত্য প্রকাশের যে অভিজ্ঞতা, সত্য প্রকাশের যে শক্তি, তা অর্জন করতে সারা জীবন লেগে যায়। একজন কবি সারা জীবন ধরে একটা ভালো কবিতা লেখার চেষ্টা করেন, এমন একটা কবিতা যা মানুষের মুখে মুখে ফুটে। এবং আমি আমার হৃদয়ে যখন কোনো শব্দ আসে, কোনো বাক্য আসে, কোনো অভিব্যক্তি তৈরি হয়, তখন সেটাকে কাব্যরূপ দেবার জন্য খুব ব্যগ্র হয়ে ওঠে। কখন যে সেই ক্ষণ মুহূর্তটি আসে, কখন সেই ব্রহ্ম মুহূর্তে এসে কবিকে আক্রমণ করে, কবি জানেন না। শক্তি চট্টোপাধ্যায় তার এক কবিতায় বলছেন, সাদা পাতা
আমাকে আক্রমণ করে। অর্থাৎ তিনি চান যে সেই পাতা তাকে আক্রমণ করুক, তার চৈতন্যে আঘাত করুক, যেন সে ফেটে পড়তে পারে কবিতার মধ্যে। তো পাবলো নেরুদা বলছেন, লেখো কবিতা, তা যেন সাদা পৃষ্ঠার চেয়ে উৎকৃষ্ট হয়। তো আমার ভেতরের যখন কম্পন হয়, কবিতা তৈরির যখন একটা প্রক্রিয়া তৈরি হয়, তা কখন কোন মুহূর্তে কিভাবে আসে সেটি বলা খুব কঠিন। সুনীল গঙ্গোপাধ্যায় একবার এক ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিলেন, তখন তার মনের মধ্যে এলো একটা লাইন, ভ্রু পল্লবে ডাক দিলে চলে যায় চন্দনের বন। এই লাইন থেকে একটি অসাধারণ কবিতা তৈরি। তো এই যে কম্পন আত্মার মধ্যে, হৃদয়ের মধ্যে আসে, তা একটা পূর্ণ কবিতার মধ্যে নিয়ে আসতে একজন কবি জানেন যে তার কত শ্রম দিতে হবে। যে জন্য জীবনানন্দ দাশের বনলতা সেন এই কবিতাটির আরো 6টা খসড়া বনলতা সেন কবিতা আছে। একটি বনলতা সেন কবিতার জন্য তাকে 6টা আরো খসড়া বনলতা সেন লিখতে হয়েছে। এবং যদি চিত্রশিল্পের দিকে যায়, তাহলে মাতিস একটা শান্তির হাঁস আঁকবার জন্য আরো প্রায় 30টি হাঁস এঁকেছিলেন খসড়া, তারপরে একটা হাঁস আঁকতে পেরেছিলেন শান্তির শুভ্র এক হাঁস। সুতরাং আমাদের কবিতার যে জগৎ, কবিতার যে আন্দোলন, তীব্রতা, সেটি কিন্তু এক জায়গায় স্থির থাকে না। কবিতা বাঁক নেয়, ক্রমাগত বাঁক নিতে হয় একজন কবিকে, সে এক জায়গায় স্থির থাকতে পারে না। স্থির থাকলে তার সেই কবিতার মধ্যে একটা সীমাবদ্ধ একটা জলাশয় তৈরি হয়, তাকে নদী হতে হয়, বেগবান হতে হয়, এবং এই বেগবান হতে গিয়ে তাকে বারবারই সমাজের কাছে, মানুষের কাছে কলা কৈবল্যবাদীদের মতো আমরা নই, আমরা সেই চিন্তাও করি না। এবং কোনো কবি আসলে কলা কৈবল্যবাদী হতে পারেন না, তাকে কোনো না কোনো সময় মানুষের কাছে যেতে হয়। এমনকি জীবনানন্দ দাশের মতো প্রকৃতিবাদী কবিও তার প্রথম বই ঝরাপালকের মধ্যে বলছেন, প্রতিটি রাত্রির পক্ষে সকলই অনন্ত সূর্যোদয়। এবং তার বাংলার মুখ এই কবিতার শেষের লাইনে তিনি বলছেন যে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাছ হাঁটছিল ঘুরের মতো তার মিলেছিল পায়। অর্থাৎ যখন ব্রিটিশের দরবারে এই বাংলাকে তার ইচ্ছার বিরুদ্ধে নাচতে হতো, তখন ছিন্ন খঞ্জনার মতো তাকে নাচতে হতো। জীবনানন্দ দাশ সেই পরাগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দুর্দান্ত একটি কবিতা রচনা করেছিলেন বাংলার। সুতরাং কোনো কবি তার সমাজ, তার জীবন, তার পরিপার্শ্বকে বাদ দিয়ে কিছু হতে পারে। সুতরাং তার আত্মার মধ্যে যে তরঙ্গের কথা, অভিঘাতের কথা আপনি বললেন, তা আসে এই সমাজ থেকে, সমাজের ঘটনা প্রবাহ থেকে, অভিজ্ঞতা থেকে, পাঠ থেকে। এবং একজন কবিকে পাঠ করতে হয় সমগ্র বিশ্বের সমগ্র বিশ্বকে এবং বিশ্ব সাহিত্যকে এবং পৃথিবীর সমস্ত বিষয়কে, যা কবিতার অন্তর্ভুক্ত করা যায়। কবিতা হলো এক সর্বগ্রাসী শক্তি, সে গ্রহণ করতে পারে না এমন কিছু নেই। সুতরাং আমি একজন কবি হিসাবে আমার হৃদয়ের মধ্যে যে এক গ্রহণ যন্ত্র বসিয়ে রেখে, তা সর্বপ্লাবী, তা সর্বগ্রাসী। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা স্টালিন ভাই, চমৎকার করে বললেন। আমি দাদার কাছে যাওয়ার পূর্বে আরো কিছু কমেন্টস করতে চাই। আসলে এত কমেন্টস আজকে আসছে যেগুলি পাঠ না করলে একটু কেমন যেন হয়ে যায় আর কি। মাহফুজ আলম বলছেন, দারুণ বললেন কবিতা স্টালিন। আমাদের দিদি বাচিক শিল্পী শিক্ষা সাধক দিদি বলছেন, গুণীজনদের সমাবেশে আমরা আলোকিত। পিয়ালি গাঙ্গুলি বলছেন, খুব সুন্দর সঞ্চালনা তৌফিক। মনোজ রঞ্জন চক্রবর্তী বলছেন, সৌমিত, শামসুল হকের কথা বলে আমাদের কাকদ্বীপে ফিরিয়ে নিয়ে গিয়েছিলে, তোমার মাকেও মানুষ চক্ষে দেখতে পেলাম। কবি শাইনেজা বলছেন, আছি তোমাদের সঙ্গে। পিয়ালি গাঙ্গুলি আবারও বলছেন, অপূর্ব অনুষ্ঠান। পৃথা চ্যাটার্জি বলছেন, কবির মনোজগতের কম্পনের কথাটি খুব সুন্দরভাবে বললেন কবিরাজ স্টালিন। রামকৃষ্ণ ভট্টাচার্য বলছেন, প্রিয় কবি শামসুল হক, যৌবনকালে কত কবিতা পড়েছি। নৃপেন চক্রবর্তী বলছেন, খুব সুন্দর বলা হচ্ছে স্টালিন, অনেকদিন পর দেখে ভালো লাগছে, আলোচনা চলুক। শাহিন রেজা, আমার দুই বন্ধুকে ভালোবাসা। চন্দন বসু বলছেন, কবিদের কবিতার জন্ম, কবি সত্তার জন্ম নিয়ে সুন্দর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান খুব মনোগ্রাহী হচ্ছে। এছাড়া মন্তব্য করেছেন কবি জয়িতা ভট্টাচার্য, তিনি বলেছেন, শুভেচ্ছা ভাই,
ভালো লাগছে রেজা, সহজ কথা যায় না বলা সহজে, বাহ, আমাদের ভারতের কবিকে শুভকামনা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও কবি শফিক বসু দাদার কাছে। দাদা, একই প্রশ্ন আপনার কাছেও রয়েছে। মনোজগতের কম্পনটা কি ঠিকঠাক পাঠকের কাছে পৌঁছাতে পেরেছেন বলে মনে হয় আপনার? কবি শফিক বসু দাদা। দাদা, আমি আমি আমার জীবনে একটা বড় অংশ কাটিয়েছি ক্রিকেটের মাঠে, এবং একটা বড় অংশ কাটাই থিয়েটারের মঞ্চে, বাকিটা কবিতায়। এই দুটো অংশই আমাকে জীবন চিনিয়েছে। ক্রিকেটের মাঠে আমি সবসময় এক্সপেক্ট করেছি যে একটা মিরাকেল ঘটতে চলছে। কবিতায় দুটো শব্দ ঘষা লেগে যে বারুদ তৈরি হয়, যে আগুন তৈরি হয়, তা দিয়ে যে একটা মিরাকেল আমার হাতে হতে পারে, এই বিশ্বাস আমাকে জুগিয়েছে আমার খেলা ক্রিকেট। শেষ ওভারে বল করতে গিয়ে আমার সবসময় মনে হয়েছে যে এই 6 বলে যদি 5টা উইকেট নিতে পারি তাহলে জয় অবশ্যম্ভাবী। হাল ছাড়িনি। এই হাল না ছেড়ে মিরাকেল এক্সপেকটেশন, এটা কবিতার ক্ষেত্রে আমাকে শিখিয়েছে আমার ক্রিকেট। আর প্রতি রাতে মঞ্চে আমি নিজেকে নতুন নতুন করে আবিষ্কার করি। গতদিন যে সংলাপটা যেভাবে যেখান থেকে বলেছিলাম, তার পরের দিন সেই সংলাপটা অন্যভাবে আরেকটা অংশ থেকে উচ্চারণ করে ম্যাচ করার চেষ্টা করি কোনটা দর্শকের মনোজগতে প্রবেশ করলো। অর্থাৎ প্রত্যেক দিন একটা নতুন নতুন পরীক্ষা, নতুন নতুন জন্মের ভেতর দিয়ে মঞ্চে এগোতে হয়। কবিতার ক্ষেত্রেও তাই। কবিতা লিখতে গেলে আমার মনে হয় 15টা বছর অন্তত হোয়াট ইজ পোয়েট্রি জানতে সময় নেয়। অন্তত আমার লেগেছে। আমার মতন কমজোরি মানুষ, কম মেধার মানুষকে আমার 15 বছর অন্তত লেগেছে কবিতা কাকে বলে বুঝতে। আমি পাগলের মতো ছুটে গেছি দীনেশ দাসের কাছে, হোয়াট ইজ পোয়েট্রি। আমি ছুটে গেছি অলোক রঞ্জনের কাছে, আলোক স্বরের কাছে, শামসুল হকের কাছে, পবিত্র মুখোপাধ্যায়ের কাছে। কবিতা ঠিক কোন জায়গাটা? কিন্তু সবসময় মনে হয়েছে যে একটা পূর্ণ কবিতা বলে কিচ্ছু হয় না পৃথিবীতে। একটা কবিতার কিছু কিছু অংশ কবিতার মতন হয়। একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা গাছের উপর যখন আলো পড়ে রোদের, তখন অস্ফুট কণ্ঠে আমাদের মনে হয় যে আর এই কবিতার মতন। কবিতা কি তার সাথে ম্যাচ করাতে পারি না আমরা, কিন্তু একটা অসম্ভব ভালো লাগা অংশকে আমরা বলি কবিতার মতন। ঠিক সেই রকম জীবনের কোনো কোনো অংশে, কোনো কোনো লেখাকে আমি মনে করি কবিতাকে হয়তো একটু ছুঁতে পাচ্ছি। একটা নারী, তার সবটা তো আমার ভালো লাগে না, কোনো কোনো অংশ আমাকে ছুঁয়ে যায়, যেটাকে আমি বারে বারে আমাকে মনে করায়, স্মরণযোগ্য করে তোলে কোনো কোনো অংশ। তার চলা, তার কথা বলা, তার বাকভঙ্গিমা, তার দৃষ্টিপাত, সেই অংশটুকুই কিন্তু আমার কাছে কবিতা। তো আমি সারাক্ষণ চেষ্টা করি যে একটা বড় কবিতার মধ্যে যে অংশটুকু কবিতা, সেটা স্প্যান বাড়াতে, সেটা ধীরে ধীরে অ্যামিবার মতন ছড়িয়ে দিতে গোটা কবিতাটাতে। 3টে অংশে যে কবিতাটা রয়েছে, ওই কবিতা অংশটাকে বিস্তৃত করতে গোটা কবিতায়, কিন্তু কখনো পারি না, কখনো পারি না। মনোজগতের যে অংশটা আমাকে বারে বারে বলে যে এটা হলো কবিতা, এটা এইভাবে লেখো, আমি পারি না, একদমই পারি না, কখনো পেরে উঠিনি আজ পর্যন্ত কাকে একটা পূর্ণ কবিতা লেখার ক্ষেত্রে। সবসময় আমার মনোজগৎ কতগুলো স্তর আছে আমরা প্রত্যেকেই জানি। আমরা সবসময় পরিচালিত এই সাবকনসিয়াস মাইন্ড দ্বারা। আমাদের মধ্যে যার সাবকনসিয়াস মাইন্ড যত স্ট্রং, সে তত দূরের জিনিস দেখতে পায়, সে আকাশের ওপারের আকাশ দেখতে পায়, সে বাতাসের ওপারের বাতাসের সন্ধান পায়। নিত্যদিন আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে স্ট্রং করে চেষ্টা করি যা দেখতে পাই না তার পেছনটা দেখার। সেই অনুভব স্তরে পৌঁছানোর জন্য ক্রমাগত সাবকনসিয়াস মাইন্ডকে স্ট্রং করতে থাকি আমরা। সুনীল গাঙ্গুলি বলেছেন যে প্রথম লাইনটা আসে স্বর্গ থেকে। আমিও সেরকম স্বীকার করি। চলতে ফিরতে যে কোনো সময়, কোনো ভয়ঙ্কর অশুভ সময় আমার একটা অদ্ভুত সুন্দর প্রেমের কবিতা মনে পড়ে যায়। কি করে মনে পড়ে? আমি শুনছি যে একটি ছেলে করোনায় মারা গেছে, আমার সারা হৃদয় ভর্তি যন্ত্রণা, সেই সময় কি করে একটা আনন্দের লাইন আমার মনে পড়ে। আসলে আনন্দের লাইনটা আমার সাবকনসিয়াস মনের ভেতরে লুকিয়েছিল, ইচ্ছে হয়েছিলি মনের বাজারে, সেটা এখন এগিয়ে এলো, সেটা এখন বেজে উঠলো, সেটাকে থামানোর কোনো ক্ষমতা আমার নেই। তো ওই সাবকনসিয়াস মাইন্ড থেকেই কিন্তু কবিতার প্রথমটা উদ্গীরণ হয়। সুনীল গাঙ্গুলি লিখেছিলেন, প্রতিধ্বনি তুমি তো স্বর্গের দিকে গিয়েছিলে, কেন ফিরে এলে? এই লাইনটা লেখার পর আর কিছু লিখতে পারছেন না, কোনো লাইন আসছে না।
বাসে উঠে এক স্টপেজ থেকে আরেক স্টপেজে গেছেন, কিচ্ছু হয়নি। ফিরে এসেছেন, কিচ্ছু হয়নি। বিছানায় শুয়ে আছেন, কিচ্ছু, আর কোনো লাইন লিখতে পারছেন না। দূরে তাকে দেখছেন কতগুলো আমুলের টিন রয়েছে, আমুল 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 দুধ যে খায়, আমুলের টিন রয়েছে। হঠাৎ করে আমুল শব্দটা দেখার সঙ্গে সঙ্গে তার মনোজগতে স্পার্ক করলো, প্রতিধ্বনি তুমি তো স্বর্গের দিকে গিয়েছিলে, কেন ফিরে এলে? এই আমুল নশ্বর শূন্য মাগ শরীরের কাছে। এই বাস্তবের আমুলের সঙ্গে আমূল নশ্বর শূন্যমাগ শরীরের কোনো মিল নেই, কিন্তু এই আমূল শব্দটা অদ্ভুতভাবে ওই সাবকনসিয়াস মাইন্ডের দেওয়ালে ধাক্কা দিয়ে আমূল নশ্বর শূন্যমাগ শরীরের কাছে এমন একটা অমর রচনার জন্ম দিয়ে দিল। আমরাও একদম দাস হয়ে থাকি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছে। তরুণদের আমি বারে বারে সেই জন্য অজস্র কবিতা পড়তে বলি, অজস্র কবিতা ঠোঁটস্থ করতে বলি, অজস্র কবিতা নিজের মনোজগৎকে পূর্ণ করতে পারি, যাতে সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হয়। যে কোনো সময় সাবকনসিয়াস মাইন্ড বেজে ওঠে ইচ্ছের বিরুদ্ধে। আমার মনের ভেতর যে তরঙ্গটা ওঠে, সেই তরঙ্গের 10 ভাগও আমি কোনোদিন আজ পর্যন্ত প্রকাশ করতে পারিনি। সবসময় 90 ভাগ অপূর্ণ রয়েছে, আর এই 10 ভাগ প্রকাশের ভেতরই আমাকে খুশি থাকতে হয়। আমার মৃত্যুর আগে আমি চেষ্টা করব এই 10% বাড়ানোর। তৌফিক। ধন্যবাদ দাদা, আসলে বাকরুদ্ধ হয়ে শুনছি আপনাদের দুজনের কথা। ইতিমধ্যে আরো অসংখ্য কমেন্টস চলে এসেছে এবং এসেছে একটি সম্পূরক প্রশ্ন আপনাদের দুজনের কাছে আর কি। প্রশ্নটি যাওয়ার আগে আমি মন্তব্য কিছু করছি আর কি। কবি তাহমিনা শিল্পী বলছেন, শুভেচ্ছা, সুন্দর আয়োজনে ধন্যবাদ উদ্যানকে। দীপিকা বিশ্বাস বলছেন, সৌমিত অসাধারণ কথা বলে। কবি শাহিন রেজা বলছেন, সৌমিত এটাই আপন আয়না। কবিতা ভট্টাচার্য বলছেন, দেখছি। রমেশ পাত্র বলছেন, দাদা দারুণ বলছেন। পিকুশিলা মৈত্রা বলছেন, খুব ভালো লাগলো সৌমিত্র কথা। কুশল ভৌমিকে একটি প্রশ্ন আছে যেটা আমি করবো এক্ষুনি, আপনার দুজনকে করবো আর কি। কবিতা ভট্টাচার্য বলছেন, দারুণ বলছেন। তামিনা শিল্পী আবারও লিখেছেন, বাহ, চমৎকার উদাহরণে সুন্দর ব্যাখ্যা দিলেন কবি সৌমিত বসু। বৃথা চ্যাটার্জি বলছেন, আহা, অপূর্ব বললেন সৌমিত বসু কবিতার কথা, আকাশের ওপারে আকাশ দেখার অনুভব। নৃপেন চক্রবর্তী দাদা বলছেন, বাহ সমিত, বাহ, অপূর্ব আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে। পৃথা চ্যাটার্জি আবারও বলছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথাটি শুনে মুগ্ধ হলাম, সমিত বসুর কথায় ঋদ্ধ হলাম। আমি এবার যাচ্ছি সম্পূর্ণ প্রশ্নে। প্রথমে যাচ্ছি স্টালিন ভাইয়ের কাছে। প্রশ্নটি করেছেন কুশল ভৌমিক। দাদা স্টালিন ভাই, প্রশ্নটি হচ্ছে এরকম, আমি দুজনের কাছে জানতে চাই, ভালো কবিতা বলতে আসলে কি বোঝায়? স্টালিন ভাই, ভালো কবিতা বলতে আসলে কি বোঝায়, এই উত্তর আপনি দিবেন এখন। ভালো কবিতা দেখো আপেক্ষিক বিষয়। আজকে আমার কাছে যে কবিতাটি ভালো, আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগে। শিল্পের ব্যাপার। আমি লক্ষ্য করি, যখন আমি একটা কবিতার কথা কোনো একজন কবিকে বলি যে এই কবিতাটি আমার ভালো লেগেছে, সেও ভালো কবি, সে বলে যে এই কবিতাটি আমার ভালো লাগে। এখন ভালো কবিতা সেটাই আমার মনে হয় যখন কোনো পাঠক সেই কবিতা পাঠ করে ভাববেন যে এই কবিতার মধ্যে আমি আছি, তো আমারই কথা, এ তো আমারই হৃদয়ের অনুবাদ, তখনই কিন্তু সেই কবিতাটি একটি ভালো কবিতা হতে পারে, অন্তত সেই পাঠকের কাছে। নিটশে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, একটা কবিতার যতগুলো পাঠক ততগুলোই তার অর্থ। সুতরাং পাঠক ভেদে কবিতা ভালো মন্দ বিচার হয়, তবে একটা চিরায়ত বিষয় আছে, একটা মানদণ্ড আছে ভালো কবিতা। সমকালে যে কবিতা, রবীন্দ্রনাথ যেটা বলেন, যে কবিতা নিজের হয়েও সকলের, সমকালের হয়েও চিরকালের, সেই কবিতাই হচ্ছে চিরায়ত ভালো কবিতা। সুতরাং এই মানদণ্ডে যদি আমরা যাই, তাহলে সেই কবিতাটি হয়তো ভালো হয়ে উঠতে পারে, কিন্তু এর কোনো বিধিবদ্ধ কোনো কারণ নেই, বিধিবদ্ধ কোনো ব্যাখ্যাও নেই। রবার্ট ফ্রস্ট বলছেন সেই কবিতার কথা, পোয়েট্রি ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড বাট ইজি টু লাভ। অর্থাৎ আপনি কবিতাটি ভালোবাসতে পারেন, কঠিন হলেও যে নাও বোঝেন, আপনি সহজেই কবিতাকে ভালোবাসতে পারেন। আবার ইয়েটস বলছেন, ইয়েটস এর বাবা ইয়েটসকে জিজ্ঞেস করলেন যে তুমি তো কবিতা লেখো, কবিতার সংজ্ঞা কি? ইয়েটস বললেন, আমি জানি না। ইয়েটস এর বাবা বললেন, কবিতার সংজ্ঞা হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্ট অফ এ সলিটারি পার্সন
নিঃসঙ্গ মানুষের সামাজিক দলিল। তো একজন মানুষ নিঃসঙ্গ, তার কাছে যদি একটা কবিতা পৌঁছায়, যেটা ধরুন আপনার কাছে গিয়ে জীবনানন্দ দাশের বোধ কবিতাটি গিয়ে পৌঁছালো, কিংবা জীবনানন্দ দাশের অন্ধকার কবিতা গিয়ে পৌঁছালো, হাওয়ার রাত কবিতা গিয়ে পৌঁছালো, কিংবা রবীন্দ্রনাথের দুঃসময় কবিতা গিয়ে পৌঁছালো, আপনি এই কবিতা যা বুঝবেন, আপনার নিজের মতো করে যে আলোড়ন তৈরি হবে, নিজের মধ্যে যে ভালো লাগা তৈরি হবে, সেটা নিশ্চয়ই ভালো। তবে কবিকে তার সমাজ থেকে সবকিছু নিতে হয়, সমকালীন হতে হয়, তাকে মানুষের মন জয় করতে হয়। এত হাজার হাজার লক্ষ লক্ষ কবি, মানুষ কি নেয়? কয়টা লাইন নেয়? ঈশ্বর গুপ্তের সেই লাইন, আমার সন্তান যেন থাকে বুঝে বাঁধে। মাইকেলের সে লাইন, জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, যে ডরে মূঢ় সে ভীরু শতধিক তারে। অথবা ওই কবিতাটি নেবে মাইকেলের, দাঁড়াও পথিক বল, জন্ম যদি তব গঙ্গে কৃষ্ণ ক্ষণকালে সমাধি স্থলে। রবীন্দ্রনাথের কোনটা নেবে? অনেক কবিতা আছে, তার মধ্যে হয়তো এটা নিতে পারে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও শান্তি নাহি অনন্ত, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। নজরুলের কোনটা নেবে? নজরুলের এই কবিতাটি নিতে পারে কুলি মজুর থেকে, হাতুড়ি শাবল গাঁইতে চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বুককে পা ফেলে আসে না স্থান। সুকান্তের কোনটা নেবে? পূর্ণিমা চাঁদ যেন ঝলসানোর উৎস। শক্তির কোনটা নেবে? যেতে পারি কিন্তু কেন যাবো, শুনলে নেবে কেউ কথা রাখেনি। এই একটা দুটো লাইন। শামসুর রহমানের কোনটা নেবে? স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রবের কবিতা। আল মাহমুদের কোনটা নেবে? গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল কবুল। এই তো একটা লাইন মানুষ রাখে, একটা লাইন, বেশি রাখে না, সময় সবকিছু নিয়ে যেতে পারে না। সুতরাং কোন কবিতাটি ভালো, কোন কবিতাটি মানুষ গ্রহণ করবে, সেটা বলা খুব দুঃসাধ্য। তবে যেটা বললাম, পাঠক যদি তা গ্রহণ করে, পাঠকের হৃদয়ে যদি সাড়া তোলে, যদি নজরুলের সেই কবিতার মতো বলো বীর চির উন্নত মম শির শির নেহারি আমারই নত চিরই শিখর হিমাদ্রিত, যখন আমরা পড়ি তখন নিজেই এক একটা বীর হয়ে যায় এবং হিমালয় পর্বতের চেয়ে নিজেকে উঁচু মনে হয়। এই যে নিজের ভাবনাকে বদলে দেওয়া, যে জায়গায় আছে সেখান থেকে আমাকে সরিয়ে দেয় ধাক্কা মেরে কবিতা, আর এক অন্য ভুবনে নিয়ে যায়, অন্য এক বিশাল জগতের মধ্যে আমাকে ফেলে দেয়, সেই বিশাল জগতে আমি সম্রাট, আমি রাজা। সেরকম যদি হয় সেই কবিতা সত্যি, যেরকম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমল রোদ্দুর হতে চেয়েছে, এই কবিতাটি নিয়ে ভাবি, রোদ্দুর হতে চেয়েছিল, কি ভয়ঙ্কর কথা, কি অসম্ভব সুন্দর কথা, এর ব্যাখ্যা কি কোথায় আছে? যতবার পড়ি ততবার এই নতুন নতুন ব্যাখ্যা তৈরি হয়, তাই না? এবং এই যে কিছুদিন আগে যে আমাদের শঙ্কু ঘোষ মারা গেলেন, তার অসাধনে যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এটা ভাবি, সে গলির ধারে দাঁড়িয়ে আছে, সে ছেলেটার মুখ বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে, এই কবিতা কি অসাধারণ! বারবার কেন ভাবায়? এই যে পাঠককে ভাবায়, পাঠককে তার জায়গা থেকে ছড়িয়ে নতুন এক জগতে নিয়ে চলে যায়, এবং সেই জগৎ এক মহিমাময় জগৎ, সেই জগৎ এক সুন্দরের জগৎ, সেই জগতে আছে দ্রোহ, ক্ষোভ, ভালোবাসা, প্রেম। হয়তো এটাই ভালো। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা স্টালিন। ঠিক একই সম্পূরক প্রশ্ন আমি করতে যাচ্ছি কবি সৌমিত বসু দাদাকে। দাদা, এই প্রশ্নটি আমাদের এসেছে কুশল ভঙ্গের কাছ থেকে। ভালো কবিতা বলতে কি বোঝায়? আসলে স্ট্যালিন বলে নেওয়ার পর আর কিছু তো বাকি থাকে না বলার, প্রায় সবটাই ও বলে ফেলে। আচ্ছা, আপনি বলুন এবার, আপনি বলুন। আমি সারা জীবন এই প্রশ্নের মুখোমুখি হয়েছি নিজের কাছে। মঞ্চে দাঁড়ানোর পর যখন মুখে আলো এসেছে, তখন সামনে তাকিয়ে আমি দেখেছি হাজার হাজার মাথা, 3000, 4000, 5000 মাথা। তো আমি ভেবেছি যে এর মধ্যে কিছু লোক আছে যারা জীবনে প্রথম নাটক দেখছে, প্রথম, আমার নাটকটা প্রথম দেখছে, যাদের হয়তো 50টা নাটক দেখার অভিজ্ঞতা রয়েছে, যাদের 200 নাটক দেখার অভিজ্ঞতা রয়েছে, যারা বাংলা ভাষার 50 বছর নাটক দেখার অভিজ্ঞতা রয়েছে। তো আজকের অভিনয়টা আমি কাদের জন্য করব, ঠিক কোন শ্রেণীর মানুষের জন্য করব, এটা একটা ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি সব সময় মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আজ আমি কাদের জন্য কথা বলবো। তখন আমি আত্মাকে জিজ্ঞেস করেছি, তখন সে বলেছে যে আজকের এই বাক্যটা নিজের সঙ্গে বলো,
যে বাক্যটা যেভাবে বললে নিজের মনে হচ্ছে আত্মার শুদ্ধি, সেইভাবে উচ্চারণ করো। সেইভাবে উচ্চারণ করে পার পেয়ে গেছি আমরা। একটা জায়গায় আপনি বসে নাটক করছেন, সামনের লোক বসেছে 100 টাকার টিকিট কেটে, পেছনের লোক বসেছে 25 টাকার টিকিট কেটে। আপনার কোনো অধিকার নেই সামনের লোকের কানের সামনে চিৎকার করে পেছনের 25 জন লোককে শোনানোর। এ একটা কঠিন প্রশ্ন। দীর্ঘদিন কবিতা লেখার ফলে একজন কবির কতগুলো পকেট তৈরি হয়, কতগুলো পকেট, যে পকেটের মধ্যে সে কোন বান রাখে, তুনির রাখে, নানান ধরনের তুনির রাখে, এবং এক একটা ক্ষেত্রে এক একটা অনুভব এক একটা পকেট থেকে বের করে প্রকাশ করা হয়। দেখেছেন দেবী দুর্গার যখন বন্দনা হয় তখন ব্রহ্মা দেবীকে দিলেন এই অস্ত্র মহিষাসুরকে বধ করার জন্য, বিষ্ণু দিলেন এই অস্ত্র, ইন্দ্র দিলেন এই অস্ত্র। বধ যদি একজনকে করতে হয় তাহলে এতগুলো অস্ত্রের কি প্রয়োজন? একটা অস্ত্র দিয়েই তো বধ করা যায়। পাশুপত অস্ত্র দিয়েই তো অর্জুন পুরো যুদ্ধটা শেষ করে দিতে পারত। তা নয়, সময় ভেদে এক একটা তুনির থেকে এক এক ধরনের বান বের করে নিক্ষেপ করতে হয়, পরিবেশ অনুযায়ী, শত্রু অনুযায়ী। ঠিক সেইভাবে ভাবনাটা যেভাবে আমার ভেতরে এসেছে, ওই পকেটগুলোর হাতড়াতে থাকি আমরা, যে কোন পকেটটা এই ভাবনাটাকে প্রকাশ করার পক্ষে সহায়ক হবে। এটা কি ছন্দেতে লাগানো যাবে, তাহলে হয়ে যাবে? এটা কি গদ্যেতে যাবে, না এটা কি অক্ষরবৃত্তিতে বেশি ভালো হয়? মনের ভেতর একটা অদ্ভুত ক্যালকুলেশন চলতে থাকে কবির, যে কোন পথে এটার পূর্ণ প্রকাশ সে করে উঠতে পারে। এটা পুরোটাই অভিজ্ঞতা নির্ভর। তাকে কেউ শিখিয়ে দিতে পারে না যে সে আজ এই অনুভব কিভাবে প্রকাশ করবে। আর এই প্রকাশটা সে যদি ঠিকভাবে করতে পারে, কবিতাটা তার কাছে ভালো কবিতা। আমি আগে ছোটখাটো আজে বাজে ম্যাগাজিনে না একটা যে কোনো কবিতা দিয়ে দিতাম, সত্যিকারে কনফেস করছি আজ এত লোকের সামনে। আবার দেশ পত্রিকায় যখন দিতাম তখন অনেক বেছে বেছে একটা নিজের ভালো লাগা কবিতা, যে কবিতাটা আমার মনে হয়েছে দারুণ। একদিন পবিত্র মুখোপাধ্যায় আমায় বললেন যে তুমি জানো না, যে খারাপ কাগজটা তোমার কবিতাটা ছাপছে, ওই কাগজটা যখন ঠোঙা হবে, রাস্তায় থেকে কুড়িয়ে ওই ঠোঙাটা কেউ পড়ে সে সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে থাকতে পারে। আমি মন দিয়ে গ্রহণ করেছিলাম যে কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার না। অত্যন্ত খারাপ কাগজ, কাগজ খারাপ, ছাপা খারাপ, কিন্তু তার মধ্যে একটা ভয়ঙ্করতম ভালো লেখা, সেই লেখাও কিন্তু একজন লেখককে সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখতে পারে। সুতরাং ভালো লেখা একটা কঠিন ব্যাপার। আমি মনে করি যে লেখাটা নিজের আত্মার সঙ্গে কথা বলা যায় সেটা ভালো কবিতা। স্ট্যালিন যে কবিতাগুলো বললো সেগুলো প্রত্যেকটা কবিতা জনপ্রিয়, মুখে মুখে ঘোরা কবিতা, কিন্তু আজ দেখি যার কালের শীর্ষে কাল তারা পদানত, আজই সম্রাট কালই সে বন্দী। আজ এই পার্সপেক্টিভে যে কবিতাটাকে মহান বলে মনে হচ্ছে, অদ্ভুত ভাবে যদি ভাবনার চাকা ঘুরে যায়, দিন পাল্টে যায়, অন্য নিচের দিকে থাকা একটা কবিতা উপর দিকে উঠে আসতে পারে। সবসময় তাই হয়েছে। কিন্তু আমি যখন কোনো জায়গায় কবিতা পড়ি, তো পড়ার আগে বসি ভালো কবিতাগুলো বাছার, তারপর দেখি যে কবিতাগুলো আমি ভালো বলছি সেই কবিতাগুলো শুধু আমার সাথে আমার অন্তরের কথা, সেই কবিতা পৃথিবীতে কারোর সাথে শেয়ার করার নয়, সেই কবিতাগুলো যত্নে তুলে রাখি, সেই কবিতাগুলো প্রকাশ্য স্থানে কখনো পড়ি না। প্রকাশ্য স্থানে সেই কবিতাই পড়ি যা কমিউনিকেট করে মানুষকে, যে শুনছে আমার কথাগুলো সে প্রথম পাঠেই যেন খানিকটা অনুভব পায়। সুতরাং ভালো কবিতা আমার কাছে যেটা ভালো কবিতা, পাঠকের কাছে সেটা নাও হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে তা হয় না। আমার ভাবনা স্তরে পাঠক কোনোদিন পৌঁছতে পারবে না। ওই কবিতাটা লেখার সময় যে চোখের জল আমার সাক্ষী ছিল, যে যন্ত্রণায় আমি বিদ্ধ হয়েছিলাম, যে রক্তক্ষরণ আমার হয়েছিল, সেই ক্ষরণটুকু পাঠক নিতে পারে যতটুকু আমি লিখতে পেরেছি মাত্র সেই অংশভাগ, কিন্তু আমি যা ভেবেছি তার কাছাকাছিও সে পৌঁছতে পারে না। সুতরাং নিজের অন্তরের সঙ্গে কথা বলার যে কবিতা পূর্ণভাবে ধরা দেয়, সেটাই আমার কাছে ভালো কবিতা বলে মনে হয়। ধন্যবাদ দাদা চমৎকার করে বলার জন্য। ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে। সঙ্গীতা ঘোষ বলছেন খুব সুন্দর অনুষ্ঠান, শুভেচ্ছা জানাই। নৃপেন চক্রবর্তী দাদা বলছেন আসলে ভালো কবিতাও আপেক্ষিক, একই কবিতা পাঠকের কাছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করে, তবে সত্যিকারের ভালো কবিতা সকলেই অন্তর থেকে গ্রহণ করে। স্ট্যালিন ভালো বলেছে। পিকুশিলা মৈত্র বলছেন অসাধারণ বর্ণনা কবিতার,
পৃথা চ্যাটার্জি বলছেন সমিত বসুর বাচনভঙ্গি খুব সুন্দর, বক্তব্য বিষয়ে পরিবেশনা অপূর্ব, শুনতে ভালো লাগে। সঙ্গীতা ঘোষ বলছেন অসাধারণ বর্ণনা। নৃপেন চক্রবর্তী দাদা বলছেন গুছিয়ে বলায় সৌমিত সব সময় পারদর্শী। দাদা আপনার প্রশংসায় সবাই করছে আর কি, স্টেন ভাইকে নিয়েও প্রশংসা করছে। কুশল ভৌমিক বলছেন দুজনের ব্যাখ্যায় মুগ্ধতা জাগানিয়া। এই পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি কবিতা পাঠে। আসলে আজকের অনুষ্ঠানটি যদি আমরা 2 ঘন্টাও চালিয়ে যাই আমার মনে হয় সময় শেষ হবে না। তো যাই হোক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবিতা পাঠে। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সমীর বসু। দাদা আপনি এখন আবার একটি কবিতা পাঠ করবেন দর্শকদের উদ্দেশ্যে। এরপর কবিতা পাঠ করবেন রেজাউদ্দিন স্টালিন ভাই। প্রথমে সমীর বসু দাদা কবিতা পাঠ করছেন। পড়বো কবিতা? আপনি না, আগে আগে সমীর দা আগে। আচ্ছা, স্টালিন পড়বে, তুমি পড়লে পড়তে পারো, তোমার হাতে না সামনে না, থাকলে তুমি পড়ো, অসুবিধা নেই। স্ক্রিনে আপনি আচ্ছা। সামনে না আসুন না, দাদা। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক মুখস্থ আছে। পড়ি। অর্জন, আমার ডান হাতে রয়েছে 5টা আঙুল। যে কোনো লেখার 4 লাইন পর্যন্ত তারা আমার কথা শোনে। এটুকু অংশ কাজে লাগিয়ে কেউ যদি আমার ছেলের পড়াশুনোর একটা ব্যবস্থা করে দেন তাহলে বিশেষ উপকৃত হই। 5ম লাইন থেকে যে কোনো লেখা আমার আঙুলের অধিকারে থাকে না। এটুকু অংশ কাজে লাগিয়ে কেউ যদি আকাশের অধিকার নেয়, মানুষ হিসেবে সাগ্রহে আবার আমি জন্মাতে চাইব। কনুয়ের নিচ থেকে আমার একটা হাত রয়েছে, সে কখনো আমার কখনো বা অন্যের। মাননীয় শিক্ষামন্ত্রী, এই গোটা হাত খুলে আপনার পায়ের কাছে নামিয়ে রাখলাম। আমি না, আমার সন্তানও নয়, মরে যাওয়ার আগে একবার দেখে যেতে চাই সোনু গোয়ালার ছেলে নিজ গুণে একটা চাকরি পেয়েছে। ধন্যবাদ দাদা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন স্টালিন ভাই। তার পূর্বে আমি একটি মন্তব্য পাঠ করছি। কবি দীপিকা বিশ্বাস বলছেন দুই কবির কাছে অনেক কিছু শেখার আছে, স্পষ্ট করে প্রকাশ করার কি ক্ষমতা দুজনের। অসাধারণ মন্তব্য দাদা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রেজাউদ্দিন স্টালিন ভাই। আমি একটা কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে করমর্দন। মানে কবিতার শত্রুরা সমবেত শহরে, তাদের ছবিতে সয়লাব সমস্ত স্মরণীয়। ক্ষমতার বিভীষিকাময় যাগযজ্ঞ, বুড়িগঙ্গা বিমুখ। শহরের প্রধান ফটক সাজানো হয়েছে নক্ষত্রে। ঐতিহ্যের অতীত, হাতির দাঁতের তোরণ, সুর দোলাচ্ছে গৌতমের মায়ের গর্ভনিঃসৃত হাতটি শ্বেত ঐরাবত। মেঘরাজ্য থেকে ধরে আনা ময়ূরগুলোর ডানা সোনার পানিতে ধোয়া হচ্ছে। পথে পথে কাশ্মীরি কোমল গালিচা পলিশ করা হচ্ছে প্রতিবাদীদের রক্তে। অভ্যর্থনায় পরিবেশিত হচ্ছে বেহুলাদের উদ্দাম নৃত্য। অশ্বারোহী পদাতিক পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করছে কবিতার শত্রুরা। এদের মধ্যে কেউ হত্যা করেছিল শহীদ সাবেক ও মেহেরুন্নেসাকে। এদেরই কারো নির্দেশে ক্রস ফায়ারের সামনে দাঁড়িয়েছিল কায়সার ও রাইহান। রাষ্ট্রীয় ভোজ সভায় ধোঁয়া উঠছে, ঝাড়বাতির কৃপায় পানীয় রূপ নিয়েছে পান্নায়। সুকান্তের মোরগ রোস্টের প্লেট থেকে দৌড়ে পালাতে চাইছে। কালা ভুনার কড়াই থেকে শরৎচন্দ্রের মহেশের আর্তনাদ শোনা যাচ্ছে। অতিথিদের জিহ্বা দীর্ঘ হতে হতে স্পর্শ করেছে শহরের সব কটি থালা। আর মাননীয়গণ অনবরত করমর্দন করছেন কবিতার বিখ্যাত শত্রুদের সাথে। কি অভূতপূর্ব! ধন্যবাদ। ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন ভাই চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। এ পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি একটি প্রশ্নে। প্রশ্নটি স্টালিন ভাই আপনাকে দিয়ে শুরু করছি, কারণ আপনি স্ক্রিনের সামনে রয়েছেন। প্রশ্নটি হলো এরকম, যে কোনো রচনার ক্ষেত্রে, বিশেষ করে কবিতা রচনার ক্ষেত্রে একটি প্রাকৃতিক রিদম থাকা জরুরি, অর্থাৎ প্রাকৃতিক ছন্দ জানা থাকলে, মানে যে বিষয়টা না থাকলে পাঠকের একটা প্রিয়তা পায় না আর কি। কিরকম পায় না, যে কবিতার মধ্যে একটা প্রাকৃতিক বিষয় থাকে আর কি। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আর কি, প্রাকৃতিক রিদম মানে প্রাকৃতিক ছন্দ আর কি বিষয়টা, মানে আসলে সচরাচর যে বিষয়টা। এই এই প্রশ্নটি আসলে পরিষ্কার না, কিন্তু আমি যেটা প্রশ্নটা যেভাবে বুঝেছি,
তাতে এটা এটা হতে পারে যে ভাষা কিন্তু এসেছে প্রকৃতি থেকে। আমাদের যে অক্ষরগুলো, যে বর্ণগুলো, সেগুলোও কিন্তু এসছে প্রকৃতির বিভিন্ন আহ ধরন থেকে। যেরকম ধরুন, একটা জলের ঘূর্ণি, আপনি যখন দেখবেন দুটো জলের ঘূর্ণি পাশাপাশি যাচ্ছে, দেখবেন দুটো বিসর্গর মতো। হ্যাঁ, একটা বিদ্যুৎ যখন চমকায় আকাশে, একটা বসন্তের মতো। হ্যাঁ, তারপরে আপনি দেখবেন অনেক লতা পাতার মধ্যেই একটা লুকিয়ে আছে। প্রকৃতির মধ্যে আমাদের বর্ণগুলো কিন্তু লুকিয়ে থাকে, এবং মানুষ তার অভিজ্ঞতা দিয়ে আমাদের উচ্চারণগুলোকে ওই বর্ণের মধ্যে ধারণ করছে। সুতরাং প্রকৃতির মধ্যে যদি ভাষা থাকে, তাহলে একজন কবি সহজাতভাবে প্রকৃতি থেকে আহ, উৎসারিত হবেন আহ, কবিতার নানা রকম বাক প্রতিমায়, সেটি স্বাভাবিক। এবং এটা সত্য যে প্রকৃতির মধ্যে একটা ছন্দ আছে। পাতা কাঁপে, বাতাস যখন আসে জোরে তখন একরকম ছন্দ, এমনি একটা স্বাভাবিক বাতাসের মধ্যে একরকম ছন্দ। একজন পাখি যখন উড়ে যায়, একটা পাখি আকাশে, তার কিন্তু একটা ছন্দ আছে। এই জন্যে রবীন্দ্রনাথ গদ্য কবিতা সম্পর্কে বলেছিলেন, গদ্য কবিতা হলো উদয় শঙ্করের হেঁটে যাবার মতো। উদয় শঙ্কর যেভাবে তালে তালে হাঁটে, গদ্য কবিতার ছন্দটা ঠিক সেরকম। অর্থাৎ প্রকৃতির মধ্যে ছন্দ থাকে। কবি প্রকৃতির সন্তান বলে, প্রকৃতিকে সে ভালোবাসে বলে, সে প্রকৃতির অন্তর্জাত বলে, প্রকৃতি থেকে সে আহরণ করতে পারে তার ছন্দ, তার কবিতার সৌন্দর্য, তার মেটাফোর, তার উপমা, তার উৎপ্রেক্ষা, নানা রকম বিষয়। গোলাপ সুন্দর, এটা একটা উৎপ্রেক্ষা। এই ধরনের নানা রকম আমরা উপমায় স্থাপন করি। হ্যাঁ, ডালিমের সঙ্গে একটা নারীর মুখের সৌন্দর্য স্থাপন করে দিই। হ্যাঁ, আমরা এইভাবেই কিন্তু কবিতাকে নানা রকম প্রকৃতির সঙ্গে উপমিত করে দিই। এবং আমরা এটা সবচেয়ে বেশি যখন যাই জীবনানন্দ দাশের কাছে, দেখবেন যে বাংলার রূপ সে কি অসম্ভব, অসীম ভাবে এঁকেছেন জল রং দিয়ে। আপনি যে জসিমউদ্দিনের কাছে যান, দেখবেন কি দারুণ ভাবে এঁকেছেন। রবীন্দ্রনাথের ছোট গল্প, বাংলার রূপকে তিনি কিভাবে এঁকেছেন। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে শিক্ষা, প্রকৃতির মধ্যে যে ছন্দ, সেটি কিন্তু কবিরা, লেখকরা যদি আস্বাদন করতে পারেন, সেই অভিজ্ঞতা যদি তিনি কবিতায় কিংবা গল্পে কিংবা উপন্যাসে আনতে পারেন, তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি কেউ হারমান মেলভিলের মবি ডিক এই উপন্যাসটি পড়ে থাকেন, সেটা হচ্ছে যে সমুদ্রে তিমি মাছ ধরে, তিমি মাছের তেল, তিমি মাছ জ্বালিয়ে, তিমি মাছের মাংস তেল বের করে সেটা বিভিন্ন বড় বড় শহরে বিক্রি করা হতো। তখন বিদ্যুৎ ছিল না, এই তিমি মাছের তেল দিয়ে বিদ্যুৎ লাইট জ্বালানো। সুতরাং এটা ছিল একটা বড় বাণিজ্য, সমুদ্র থেকে তিমি ধরা। ক্যাপ্টেন আহাব তিনি এই এই ব্যবসা করতেন, কিন্তু একটা তিমি মাছ একবার তার পাটা কেটে নিয়ে গেল। তিনি সারা জীবন ধরে সমুদ্রে চেষ্টা করেছেন ওই তিমিটিকে হত্যা করার, কিন্তু তিমিটি ছিল একটা সাদা তিমি, সমুদ্রের প্রাণ। তিনি শেষবার যখন লড়াই করলেন ওই তিমির সঙ্গে তার শিষ্যদের নিয়ে, দেখলেন যে তিনি যখন হারপুনটি ছুড়েছেন, তিমিটি পেঁচিয়ে নিয়ে সে হারপুনেই তাকে বিদ্ধ করে, এবং তার সবচেয়ে কাছের যে শিকারী লোকটি ছিল, যে শিকার করত, সেও মৃত্যুবরণ করেছে। শেষে লেখক বলছেন যে মবি ডিক হচ্ছে প্রকৃতির অংশ, তাকে হত্যা করা যায়। সুতরাং আমরা কবিরা হচ্ছে প্রকৃতির অংশ। আমাদের যে ভাবনা, যে আবেগ, তাকে তো হত্যা করা যায় না, তাকে বাঁচিয়ে রাখতে হয়, কখনো ছন্দে, কখনো তথ্যতে। আপনি যদি আরেকটা উপন্যাসের কাছে যান, খুবই লেখক, জনপ্রিয় লেখক, তার নাম হচ্ছে পাওলো কোয়েলহো। পাওলো কোয়েলহোর একটা উপন্যাস আছে, আহ সেই উপন্যাসটির নাম হচ্ছে আলকেমিস্ট। আলকেমিস্টের মধ্যে সে স্বপ্ন দেখে যে সে একটা গুপ্তধন আবিষ্কার করবে। সে একটা মরুভূমির মধ্যে যায়, একটা তার প্রেমিকার সঙ্গে তার দেখা হয়, শেষ পর্যন্ত সেই বৃক্ষের কাছে সে যায় এবং সে একটা গুপ্তধন আবিষ্কার করে। আমার ধারণা এই সবকিছুই ঘটে স্বপ্নের মধ্যে, প্রকৃতির ভেতর দিয়ে, একটা স্বপ্নের ভেতর দিয়ে এই লেখক মানুষকে এক গুপ্তধনের কাছে নিয়ে যায়, এক রহস্যের কাছে নিয়ে যায়। কবিরও কাজ তাই, এই স্বপ্নের ভেতর দিয়ে, প্রকৃতির ভেতর দিয়ে মানুষকে এক রহস্যময় জগতে নিয়ে যায়, এবং প্রকৃতির সঙ্গে সে তার নিজের কবিতাকে যুক্ত করে দেয়, যেখানে এক অসীম স্পন্দন থাকে, এক ছন্দ থাকে। সে ছন্দ ঝর্ণার হতে পারে, সে ছন্দ সমুদ্রের হতে পারে,
সে ছন্দ পাহাড়ের কাঠিন্যের মধ্যেও থাকতে পারে, সে ছন্দ অসীম আকাশের মধ্যে থাকতে পারে। কবিরা ছন্দ ছাড়া বাঁচে না। এবং আমি অবশ্যই বলতে চাই, বাংলা কবিতার মুক্তি হচ্ছে ছন্দে, এবং সেই ছন্দ প্রকৃতিজাত, সেই ছন্দ সহজাত। ধন্যবাদ। ধন্যবাদ কবিতা স্টালিন ভাই। আরো কিছু মন্তব্য আছে দাদার কাছে প্রশ্ন যাওয়ার পূর্বে আমি মন্তব্যগুলো পড়ছি। পাপড়ি দাস সরকার বললেন, স্টালিন ভাই দারুণ, সৌমিত দা মুগ্ধ। পৃথা চ্যাটার্জি বলছেন, প্রকৃতির মধ্যে কবির ভাষা লুকিয়ে থাকে, ভিড় থাকে ছন্দ অলংকার, সুন্দর বললেন কবি স্টালিন। শামসুদ্দিন হীরা বলছেন, প্রিয় দুই কবিকে ভালোবাসা। রমেশ পাত্র বলছেন, প্রকৃতি থেকে ছন্দ, কবি স্টালিনকে শ্রদ্ধা, দারুণ বলছেন। সুধাংশু রঞ্জন শাহদাদা বলছেন, কবি স্টালিনের বক্তব্য খুব ভালো লাগলো। কবি শাহিনেদা বলছেন, বাহ স্টালিন দারুণ। কবি মাসরুরা লাকি বলছেন, সকল কবিকে শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি সেকান্দার হায়াত। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও এই একই প্রশ্ন নিয়ে কবি সৌমিত বসুর কাছে। দাদা, ওই একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও, যে কোনো রচনার ক্ষেত্রে প্রাকৃতিক ছন্দ থাকা জরুরি, এই বিষয়ে আপনার বক্তব্য কি? কবি সৌমিত বসু। আমরা অনেকেই জানি না যে একটা শিশু যখন জন্ম নেয় সে 28,000 শব্দ শিখে আসে। আমিও যখন শুনেছিলাম তখন আমি চমকে উঠেছিলাম। আমাদের ক্লাসে ট্রেনিং এ যখন শুনেছিলাম, এটা পরীক্ষিত সত্য, সে মায়ের পেটে 28,000 শব্দ শিখে আসে। এবং প্রকৃতির ঝর্ণার শব্দ, গাছের শব্দ, পাতার শব্দ, চলার শব্দ, নুপুরের শব্দ, এরম অজস্র রিদম, এই রিদিমগুলো সে আত্মস্থ করে তবে পৃথিবীর বুকে জন্ম নেয়। যে কোনো একটা বিষয় আপনি দেখবেন, একটা কবিতা পড়ছেন, আনপাড় লোক, যে কবিতার লোক নয়, একটা খারাপ কবিতাকে সে বলছে যে ভাল লাগছে না। একটা থিয়েটার দেখছে একটা লোক, আনপাড় লোক, তার খুব একটা থিয়েটার দেখার এক্সপিরিয়েন্স নেই, সে ভালো মন্দ বোঝে না, এই থিয়েটারটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না অত বোঝার বিষয়ই নেই তার, কিন্তু সে অদ্ভুতভাবে একটা খারাপ থিয়েটারকে বলছে এটা তেমন ভালো হয়নি, একটা খারাপ সিনেমাকে বলছে এটা ভালো নয়। এই শক্তি তাকে কে দিয়েছে? তাহলে এই শক্তি নিয়েই সে পৃথিবীতে জন্মেছে। কোনো কিছু যদি রিদিমের বাইরে চলে যায় তাহলে তার মনের ভেতর যে রিদিম আছে সে জানিয়ে দেয় যে এটা রিদিমের বাইরে যাচ্ছে। রিদিম হলো পৃথিবীর প্রথম কথা, রিদিম শেষ কথা। ম্যারাথন থেকে যখন দৌড়ে আসতো, দৌড়ে এসে গ্রিসে খবর দিত যে মহারাজ আজকে লড়াই এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, এখন পর্যন্ত আমরা জিতে রয়েছি। তো হঠাৎ একজন দেখলো যে এই কথাগুলো যদি পয়ারে 8-6 বলি যে মহারাজ আজকে আমাদের এগিয়েছে, তারপর আমরা পিছিয়ে ছিলাম, তারপর আবার লড়াই করেছি, এটা যদি 8-6 পয়ারে বলতে থাকি তাহলে দম কম লাগছে, তাহলে অনেকখানি কথা বলা যাচ্ছে। মানুষ এই রিদিমের হাত ধরে আনুষ্ঠানিক ছন্দের সূচনা করে ফেললো, যার ফলশ্রুতি হিসেবে আজ আমরা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তের হাত ধরে হাঁটছি। সুতরাং পৃথিবীটাই হলো একটা ছন্দময়, পৃথিবী ঘোরে একটা ছন্দেতে, আর্নিক গতি, বার্ষিক গতি, যুগের পর যুগ, কোটি কোটি বছর ধরে সেম রিদিমে পৃথিবীর এই অসংখ্য তারা। মালিনী নাটকে সুপ্রিয় বলছে, গগনে অগণ্য তারা, নিশি নিশি বিবাদ কি করিছে তাহারা ক্ষেমঙ্কর। অজস্র তারা নিজস্ব রিদিমে, নিজস্ব সার্কিটে ঘুরছে, তারা কোনোদিন একজন আরেকজনের সঙ্গে গিয়ে লড়াইয়ে মারছে না, সেম রিদিম। তো মহাবিশ্বটাই একটা রিদিমের ভেতর ধরা। এই বিশ্বের ভেতর আপনি কোনো কথা রিদিম ছাড়া বলতে পারবেন না। আপনি বলে ভাবছেন এটা হয়তো রিদিমের বাইরে, কিন্তু ছন্দ ভাঙারও আরেকটা ছন্দ নতুন করে গঠিত হচ্ছে। আপনি ছন্দের বাইরে চেষ্টা করেও কখনো যেতে পারবেন না, কারণ পৃথিবীটা একটা ছন্দের তারে পুরোপুরি বাঁধা। কবিতার ক্ষেত্রেও তাই, যেটাকে গদ্য ছন্দ বলছি আমরা, গদ্য তো একেবারে পুরোপুরি রিদমেটিক, পুরোপুরি। একটু আগে স্টালিন বলেছে এই কথাটা যে আপাত দেখলে মনে হচ্ছে ছন্দের বাইরে, কিন্তু পুরোপুরি একটা সফল গদ্য একেবারে ছন্দ দ্বারা অলঙ্কৃত। ছন্দের বাইরে যাওয়ার চেষ্টা করেও আমরা পারবো না, অপারগ হব। তোমার সাথে তাল মিলিয়ে বলছি আমি যে কবিতার ক্ষেত্রে প্রতিটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে যুক্ত হয়, ধাক্কা মেরে নিজের জায়গা করে নেয়, আস্তে আস্তে ধাক্কা মেরে আগুন জ্বালায়, পুরোটাই ছন্দে। ধন্যবাদ কবি সৌমিত দাদা চমৎকার করে বলার জন্য। কবি মামুন রশিদ বলছেন, ভালো লাগছে শুনতে, সবাইকে শুভেচ্ছা। দেবদুলাল শাসমুল বলছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তুমি তিলোত্তমা বলছেন সকলকে জানাই শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা আরেকটি কবিতা পাঠ শুনবো আজকে আমাদের প্রিয় কবিদের কাছ থেকে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন, যেহেতু স্ক্রিনের সামনে রয়েছেন সৌমিত বসু, দাদা আপনি একটি কবিতা পাঠ করবেন, এরপর কবিতা পাঠ করবেন রেজাউদ্দিন স্টালিন ভাই। ফাঁকি শুধু। তাকে তুমি চৈত্রের কথা বলো, বলো গড়ানো বিকেলে জামা পাল্টানোর কথা। নখের ওপর লেগে আছে সিনেমা, সোনালি চুল। এক একটি বিছানা বড় হতে হতে গিলে ফেলে আমাদের নদী, গিলে ফেলে বাড়িশুদ্ধ একটা গোটা জাম গাছ। ভোরবেলা এক গ্লাস জল খাওয়ার আগে যা যা ঘটে সব তাকে বলো, সব। তাকে তুমি বলো না ক্লান্তির কথা, তাহলে মেঘের ভেতর দিয়ে প্যাডেল করতে করতে উড়ে যাবে সে। যেভাবে ভাঙাচোরা পরিবার নেমে যায় নদীর গভীরে, হাঙরের দাঁতের ভেতর লেগে থাকা সুখ ঘাসের ওপর পেতে অঝরে ঘুমায় যে বাল্যকাল। কখনো বলো না তাকে কাঁটা গাছ আর না খুঁজে পাওয়া বলের কাহিনী। তোমাকে বলবো বলে রেলপথ ঢুকে গেছে গ্রামের ভেতর, তোমাকে বলিনি বলে চোখ থেকে ব্লেড বার করে ম্যাজিক বিকেল। ধন্যবাদ দাদা। এ পর্যায়ে আরো কয়েকটি কমেন্টস এসেছে। সুপ্তশ্রী সোম বলছেন ভালো লাগছে। পৃথা চ্যাটার্জি বলছেন মানুষের মনের মধ্যে একটা সহজাত ছন্দ থাকে, এই জগৎ ছন্দময়। সত্যি খুব ভালো লাগছে কবি সোম বসুর কথা। সুধাংশু রঞ্জন সাহা দাদা বলছেন বাহ চমৎকার, অসাধারণ ব্যাখ্যা, সৌমিতের মুগ্ধ হলাম। কবি দীপিকা বিশ্বাস বলছেন চমৎকার সৌমিত। স্মিতা চক্রবর্তী বলছেন আপনার কবিতা মুগ্ধ হয়ে শুনছি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রেজাউদ্দিন স্টালিন ভাই। আমি অনুরোধ করছি রেজাউদ্দিন স্টালিন ভাইকে কবিতা পাঠ করার জন্য। আমি আমার এই কবিতাটা অনেকে খুব পছন্দ করে, আর ছোট্ট কবিতা, এটা পড়ি। কবিতাটার নাম হচ্ছে অভয়। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তার আর আলোয় ঘুরিয়ে দেব পথ, নোলক দিলে বানিয়ে দেব রংধনু ওই নদ, কেউ যদি দেয় মল আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা, কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। চমৎকার কবিতা স্টালিন ভাই। দুটি অনুরোধ এসেছে আপনাদের কাছে আর কি। সমিতদার কাছে নিঃশব্দে এসেছিল রানু, স্টালিন ভাইয়ের কাছে তোমায় দিব, এই কবিতা দুটি শুনতে চাই। যদি আপনার কাছে থাকে দুটি কবিতা তাহলে আপনারা কোনটা পাঠ কোনটা? করতে পারেন। আমার কোন কবিতাটা জহুর? তোমায় দিব। পড়ে ফেললাম তো। এটা পড়ছেন এটা এখন? আসলে অভয়, অভয় কবিতাটার কথাই বলছি। আচ্ছা। আর সমিতদার কাছে এসেছে নিঃশব্দে এসেছিল রানু, নিঃশব্দে এসেছিল রানু, এই কবিতাটি কি আছে আপনার কাছে? পৃথা চ্যাটার্জি না। বলছেন খুব ভালো লাগলো সমিত বসুর কবিতা, কবি স্টালিনের কবিতা। স্মিতা চক্রবর্তী বলছেন সত্যি সুন্দর কবিতা। সঙ্গীতা ঘোষ বলছেন মুগ্ধ হয়ে শুনছি। এই পর্যায়ে আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি হলো সাম্প্রতিক বিষয় নিয়ে আর কি। সাম্প্রতিক স্টালিন ভাইয়ের কাছে প্রশ্নটি করছি, সাম্প্রতিক তরুণ কবিদের কবিতা কি আপনি পাঠ করেন? এই সময়ের কবিতার গতি প্রকৃতি আপনার কাছে কেমন মনে হয়? অগ্রজ হিসাবে অনুজদের প্রতি আপনার উপদেশ কি? একটা কঠিন প্রশ্ন। শিক্ষণীয় হিসেবে জানতে চাচ্ছি আমরা আর কি। হ্যাঁ, এই প্রশ্নটা কঠিন, কারণ একজন অগ্রজ কোনো কবি আসলে কোনো কবিকে ওইভাবে স্বীকার করে না, আর স্বীকার করলে তো আর তার কবিতা লেখার দরকার নেই। মনে এমনি আমরা যতই বলি তোমার কবিতাটি খুব ভালো হয়েছে, অসাধারণ কবিতা লিখছো, মনের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে ওর ভালো কবিতাটি লিখেছে, ওর থেকে একটা ভালো কবিতা আমাকে লিখতে হবে। যদি সে কোনো কবি হয়, কবির মনের মধ্যে সবসময় একটা, কবি হলো প্রতিযোগিতা কাতর। আবার
আহ পরশ্রী কাতরতাও কিন্তু কবির মধ্যে থাকে, এটা সব কবির মধ্যে কাজ করে। সে তার সমকালে অন্য কোনো কবিকে সহ্য করতে পারে না। সে যেরকম এক বাগানে এক বনে দুই বাঘ থাকে না, এক জায়গায় দুটো সিংহ থাকলে যেরকম একটা সমস্যা তৈরি হয়, সেরকম এক এক জায়গায় দুই কবি কিন্তু অনেক সমস্যা তৈরি করে। কবিরা অবশ্য একটু সভ্য বলে মনে মনে হয়, এটা কিন্তু বাইরে হয় না, মনের মধ্যে সব করতে থাকে। যেরকম আমি যদি সৌমিতের একটা ভালো কবিতা পড়ি, আমার সাথে সাথে মনে হয় কি করে এই কবিতাটা সৌমিত লিখলো, এটা তো হচ্ছে ভালো কবিতা, আমাকে লিখতে হবে, এটা তো ছাড়া যাবে না। একজন তরুণ কবি যদি একটা কবিতা লিখে ভালো, তো এবং সে যদি জানতে চায় কেমন হলো, খুব ভালো কবিতা, আমার কিন্তু মনে খুব ভালো লেগেছে। আমি যদি খুব উদার কবি হই, আমি বলবো না তোমার কবিতা খুব ভালো, তুমি লিখে যাও। আর যদি তত উদার না হয়, আমি বলবো মোটামুটি ঠিকই লিখেছো, ঠিক আছে। তো এরকম আমরা বলি। কিন্তু প্রকৃতপক্ষে কবিতার মধ্যে যদি তারুণ্য না থাকে, কবিতা যদি তারুণ্য দ্বারা শাসিত না হয়, তাহলে কবিতা কিন্তু এগোয় না। প্লাবনের মতো, প্লাবন যেমন তরুণ, একটা ঢেউ যেরকম আসে, সে তরুণ উদ্দীপনা নিয়ে আসে, সেরকম কবিতার মধ্যেও তারুণ্য থাকা যায়। এবং একটা তরুণরা যখন কবিতা লেখে, সে কিন্তু সব ভেঙে চুরমার করে ফেলতে চায়, সে তার পূর্ববর্তী সবাইকে অস্বীকার করতে চায়। এবং র্যাবোর কথা মনে পড়ে, র্যাবো বলেছিলেন বোদলেয়ার হচ্ছে কবিদের রাজা, ঈশ্বর, আর ফ্রান্সে কেউ কবিতা লিখতে পারে না, আর কাউকে সে স্বীকার করে। সুতরাং আমি এরকম অজস্র তরুণ কবিকে দেখেছি যারা আমাদেরকে অস্বীকার করে, যারা সৌমিতকে অস্বীকার করে, যারা সুনীলকে অস্বীকার করে, শক্তিকে অস্বীকার করে, অস্বীকার করে, অস্বীকার করে নতুন একটা ভুবন তৈরি করতে চায়। সে যদি অনেক শক্তিমান কবি তৈরি হয়, তাহলে সে সেটা পারে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা চমৎকার প্রবন্ধ আছে, সূচনা পর্ব, সেখানে তিনি বলছেন যে কবি হওয়ার শক্তিটা কেমন। একটা বগি ভর্তি ট্রেনে মানুষ, একটা বগি ভর্তি করে সমস্ত যাত্রীরা আসছে, সে প্ল্যাটফর্মে থামলো, এখন যারা নামার তারা নেমে গেল, কিন্তু ভেতরে যারা আছে আর যারা উঠতে চায় তাদেরকে বলছে না, ভেতরে কোনো জায়গা নেই, তুমি উঠতে পারবে না, ওঠা সম্ভব না, কারণ ভেতরে সবাই জাম হয়ে গেছে, অনেক লোক, অনেক যাত্রী, তোমার ওঠার কোনো সাধ্য নাই। কিন্তু যে যে যাত্রীর কবজিতে কোনো জোর আছে, সে ভেতরে ধাক্কা দিয়ে ঢুকে যাবে এবং জায়গা করে নেবে। তরুণ কবির ব্যাপারটা হলো তাই, যদি তার কোনো কবজিতে শক্তি থাকে, সে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যাবে এবং জায়গা করে নেবে। এবং আমি বলতে বাধ্য হবো, তুমি ভালো লেখো। আমরা যখন কবিতা লিখতে শুরু করেছিলাম তরুণ বয়সে, আমাদেরকে অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আসতে হয়েছে। অনেকে, অনেক বড় বড় কবিরা বলেছে যে ওর সামনে ঘর বাড়ি তুলে দাও, মানে পথঘাট পথ রেখো না, ঘর বাড়ি তুলে দাও, যেন ও এগোতে না পারে। এরকম ব্যবহার করতো আমাদের জ্যেষ্ঠ কবিরা। কিন্তু আমি যেটা মনে করি যে একজন তরুণ কবি তার নিজস্ব একটা শক্তি তৈরি করতে হয়, আমি কবি হব, এই যে একটা শক্তি তার ভেতরে যদি না তৈরি হয়, তাহলে কিন্তু সে কবি হতে পারে। এবং আমাদের সময় কবির, তরুণ কবিরা যারা লিখছে, ভালো কবিতা লিখছে। আমি 90 দশকের অনেক কবির কবিতা পড়ি, প্রথম দশকের কবিতা পড়ি। এখনকার কবিতায় যেটা মনে হয় আমার, যে খুব সহজ করে মানুষের মুখের যে কথা, সেটা সহজ করে বলা, এবং গভীর কথাটি সহজ করে বলা, একটা জীবন দর্শনের কথা সহজ করে বলা, এটা তৈরি করা। কিন্তু কখনো কখনো আমি কবিদের দেখি তারা এত মেটাফোর তৈরি করে, এত উল্লম্ফন দেয় কবিতার মধ্যে, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে আমি যাব, তার মধ্যে কোনো যুক্তির সংশ্লেষ থাকে না, কোনো লজিক থাকে না। আর না থাকার ফলে আমরা হোঁচট খাই। শুধু মেটাফোর কিন্তু কবিতা না, কবিতা কিন্তু বক্তব্যের উপরে দাঁড়ায়, স্কালের উপরে। বক্তব্য হচ্ছে একটা কঙ্কাল, তার উপরে শিল্পের মাংস থাকতে হয়, সেই জায়গায় কবিতাকে দাঁড় করাতে হয়। তো একজন তরুণ কবি যদি শুধু মেটাফোর তৈরি করতে থাকে, আমাদেরকে শুধু মেটাফোর দিয়ে আমোদিত এবং চমৎকৃত করতে চায়, তাহলে কিন্তু হবে না। তাকে কিন্তু একটা বক্তব্য দাঁড় করাতে হবে, একটা লজিকের ভেতর। একটা কবিতার মধ্যে একটা অদৃশ্য লজিক থাকতে হয়। লজিক যদি আমি ভাঙিও, তারও একটা লজিক থাকতে হবে। সুতরাং সেটা যদি না হয়, তাহলে কিন্তু হবে না। পাবলো নেরুদা বলেছেন, আমাকে কেউ কবিতা লিখতে শেখায়নি, আমি প্রকৃতির ভেতর থেকে বেড়ে উঠে কবিতা লেখা শিখেছি। নজরুলকে কেউ কবিতা লেখা শেখায়নি, সে নিজে নিজে শিখেছে। সুতরাং আমার একটা কবিতা আছে, কবিতার কোনো প্রশিক্ষক থাকে, এবং কবিতা লিখতে কোনো কেউ কাউকে শেখাতে পারে না, সে নিজেকেই কবিতা লিখতে শিখতে হয়। একজন তরুণ কবি যখন আসে, সে তা নিজেকে শিখে নিতে হয়। তবে আমি সবসময় সব তরুণ কবিদের কবিতা পড়ি, গোগ্রাসে পড়ি, আমি এক সর্বগ্রাসী পাঠ। শুধু আমার দেশের না, পশ্চিমবঙ্গের, ভারতের, বিশ্বের যে কোনো জায়গার কবির কবিতা আমার বোধে, আমার ভাষায়, আমার শক্তির মধ্যে যতটা থাকে, আমি পাঠ করি। এবং পাঠ করে আমি সেখান থেকে কিছু নেবারও চেষ্টা করি। এবং সেই সেখান থেকে আমি আমার রসদ নিই, আমার সলতের মধ্যে কিছুটা তেল নিই, কিছুটা আগুন নিই, যেন আমি আবার জ্বলে উঠতে পারি। সুতরাং কবিতার শক্তির মধ্যে তারুণ্য থাকতে হয়।
আমি তরুণদেরকে সবসময় আবাহন করি, তরুণদেরকে ভালোবাসি। এখন যারা লিখছে তারা নিশ্চয়ই কবিতার গতি বদলে দেবে এবং নতুন একটা ভুবন তৈরি করবে। ধন্যবাদ। ধন্যবাদ কবি স্টালিন ভাই। আরো কিছু চমৎকার মন্তব্য এসেছে। আসলে সময় খুবই কম, যে কারণে মন্তব্যগুলো পাঠ করছি আবার করছি না। তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি শহীদ দাদার কাছে। দাদা, ঠিক একই প্রশ্ন আপনার কাছে। সাম্প্রতিক তরুণ কবিদের কবিতা কি পাঠ করেন? এই সময় কবিতার গতি প্রকৃতি নিয়ে আপনার বক্তব্য কি বা আপনার ভাবনা কি? আসলে কবিতার একটা অভিশাপ রয়েছে। সে অভিশাপটা কেমন? প্রত্যেকে জন্মে মনে করে যে মাতৃভাষায় কবিতা লেখার ক্ষমতা এবং অধিকার দুটোই তার রয়েছে, তার জন্য কোনো প্রশিক্ষণের দরকার হয় না। কখনো দেখবেন না যে দুটো ভিন্ন লোক রাস্তায় হেঁটে যাচ্ছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কথা বলছে, কেমিস্ট্রি নিয়ে কথা বলছে, আইনস্টাইন নিয়ে কথা বলছে, কখনো না। কিন্তু দুটো লোক দেখবেন যে কবিতা নিয়ে হামেশাই কথা বলছেন। কি লেখে আজকালকার ছেলেরা, কিছু বোঝাই যায় না, একটা অক্ষরও বোঝা যায় না। লিখতো আমাদের রবীন্দ্রনাথ, লিখতো নজরুল, প্রতিটা শব্দও বোঝা যেত। কিন্তু তাকে যদি বলা যায় যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মল্লুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, একটু মানে বলুন তো, কিছু বলতে পারবে না। তো সে মনে করে যে কবিতা নিয়ে কথা বলাটা তার জন্মগত অধিকার, এটা শেখার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হলো, কেউ তো আপনাকে কোনো সার্টিফিকেট দেবে না যে আপনি কবি বা আমি কবি। এটা ধীরে ধীরে মানুষের মনে অর্জন করতে হয়, এবং সেই অর্জনটা আমাদের অগ্রজ কবিদের ভেতর। গন্ডগোলটা সেখানে। আমি রেজাউদ্দিনকে যদি বলি অসাধারণ লেখে, আমি যদি বলি শাহিন অসাধারণ লেখে, শাহিন যদি আমাকে বলে, সুধাংশুকে বলে দারুণ লেখে, তাহলে হবে না। আমাদের বলতে হবে সুনীল দাকে, আমাদের বলতে হবে সুভাষ মুখোপাধ্যায়কে, তবে আমি আমার সমকাল এস্টাবলিশ হব যে না, অগ্রজ কবি স্বীকার করেছে আমাকে। বনে যখন বাঘ আসে তখন কুমির টের পায় না, পাখি টের পায় না, শেয়ালও টের পায় না, কিন্তু বনে ফেউ বলে একটা প্রাণী আছে, সে শুধু টের পায় যে বনে বাঘ এসছে কিনা, এবং সে চিৎকার করতে থাকে ফেউ ফেউ বলে। মানুষের ক্ষেত্রে ঠিক বিপরীত। যে মুহূর্তে একজন অগ্রজ কবি বুঝলেন যে তার এই বনেতে বাঘ এসেছে, অর্থাৎ সত্যি সত্যি একটা কবির জন্ম হয়েছে, তখন সে তাকে সাপ্রেস করার চেষ্টা করবে দুহাত দিয়ে। সে আপাত দেখলে মনে হবে যে দুহাত দিয়ে বুকে টেনে নিচ্ছে, কিন্তু সে ধৃতরাষ্ট্রের মতো, লোহার ভীমের মতন জোরে বুকে টেনে পিষ্ট করতে চাইছে। এটা আমি দেখেছি। এই সহজাত বৃত্তি নিয়েই আমাদের বাংলা কবিতা সব সময়। আমি খুব সুভাষ মুখোপাধ্যায়ের কাছে যেতাম। তা সুভাষ মুখোপাধ্যায় মৃত্যুর কিছুদিন আগে আমায় বলছিলেন যে আমার না বড় সহজ হতে ইচ্ছে করে। আমি অবাক। কাল মধুমাসের মতন কবিতা সে লেখে, যেতে 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 একটা নদীর সঙ্গে দেখা, যে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখ দিয়ে আমি আসছি বলে দাঁড় করে আরেক মুখ দিয়ে চলে গেল। এর থেকে সহজ ভাষা বাংলায় লেখা যায় কবিতায়? সেই সুভাষ মুখোপাধ্যায় আমায় বলছেন খুব ছোট ছোট আর কিছু সহজ কবিতা লিখতে চাই। সেই জায়গায় কোথায় বাধা রয়েছে, সহজ কথা যায় না বলা সহজে। অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় যে সহজতা দাবি করছেন, সেই সহজ জায়গায় সুভাষ মুখোপাধ্যায়ের মতন লোক পৌঁছতে পারছে না। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো এই অগ্রজ কবিদের সামনে দাঁড়িয়ে পড়া। যতক্ষণ আপনি কবিতা লিখতে পারবেন না, ততক্ষণ আপনার কোনো শত্রু নেই। আমি নিজে দেখেছি, যাকে আমি মনে করি যে যে আমার থেকে 50 হাত দূরে পড়ে রয়েছে, তাকে দেখবেন বুকে জড়িয়ে বলছে, ভাই আমার কি ভালো কবিতা লিখেছো, এই জায়গাগুলো একটু ঠিক করে নাও। কিন্তু যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, অদ্ভুত ভাবে তার সামনে ভালো কথা বলে পেছনে তাকে বল্লম মেরে এদিক থেকে ওদিক ভল্ল গিথে দিচ্ছি। এটা বাংলা কবিতার বৈশিষ্ট্য। আমি বাংলাদেশ সম্বন্ধে বলছি না, আমি শুধু দেশকাল সন্ততির মধ্যে আমি যে অংশতে বড় হয়েছি, 8-এর দশকের কবিদের যে অংশে বড় হয়েছি, আমি সেই অংশে বলছি। সাগরময় ঘোষ আমাকে বলেছেন যে কালকে তুমি দুটো কবিতা দিয়ে যেও। আমি আনন্দে এসে রাসবিহারীর মোড়ে আমার 60-এর দশকের কবিকে বলেছি, জানেন সাগরময় ঘোষ আমাকে বলেছে দুটো কবিতা কালকে দিতে। তিনি সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন, ছি ছি ছি, ওইসব বুর্জুয়া কাগজে তুমি লিখবে? ওতে কবিতা লেখে কেউ? ওতে কবিতা লিখলে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি কবিতা লিখিনি, আমার জীবনের 12টা বছর পিছিয়ে গেছে। 12 বছর পর জয় গোস্বামী যখন আমার কাছ থেকে কবিতা লিখেছে, তারপর আমি অন্তত 50টা কবিতা দেশে লিখেছি। কিন্তু তার আগে আরো 100 কবিতা আমার দেশে লেখা হয়ে যেত। আমি আমার যে কোনো অনুজ কবিকে বলি যে দেশে কবিতা লেখো, তাতে জাত যাবে না। দেশে কবিতা লিখলে 2 লাখ লোক পড়বে, তাতে তুমি দাঁড়াতে পারবে। এটা আমাদের অগ্রজরা বলেনি, অগ্রজরা আমাদের ডিসকারেজ করেছে। আজ এখন বড় কষ্ট হয় তাদের এইসব কথা শুনলে।
ইতিহাস সবসময় শিক্ষা দেয়। তাদের কাছ থেকে যে শিক্ষাগুলো পেয়েছি, তাদের কাছ থেকে যে অন্যায় শিক্ষাগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করি 8-এর দশকের কবিরা পরের কবিদের উৎসাহিত করতে, যে ও পথে যেও না, ঠিক ঠিক পথে যাও, যে পথে তুমি দাঁড়াবে সে পথে যাও। আমি সবসময় যে যে কবিতার বইগুলো পড়ে আমার কবিতার দর্শন তৈরি হয়েছে, আমার দীক্ষা তৈরি হয়েছে, আমি বড় কথা না বলে তাদের হাতে শুধু সেই বইটুকু তুলে দিতে চাই, বাকি কাজটুকু সে নিজেই করে ফেলতে পারবে। তাকে অকারণ বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আলোক সরকার ঘন্টার পর আমাকে শুনিয়েছেন যে একটা ভেঙে যাওয়া জামরুল গাছের ভেতর থেকে কি করে শূন্যতা তৈরি হয়, তার এই অসাধারণ ঐশ্বরিক পংক্তি, অসাধারণ এই অনুভব আমি হাঁটু মেরে গ্রহণ করার চেষ্টা করেছি। যার কাছে আলোক সরকার নেই, যে বাঁকুড়ার দূর প্রান্তে পড়ে আছে, সে কি করবে? তাকে বাঁচাবে পুস্তক, তাকে বাঁচাবে শঙ্খ ঘোষের বই, তার এই দীক্ষা তৈরি হবে। আমরা চিত্রকল্প এবং দর্শন দিয়েই তো কবিতা লিখি। আমরা চিত্রকল্প দিয়ে ধীরে ধীরে দর্শনের দিকে পৌঁছই, কিংবা দর্শন থেকে ধীরে ধীরে চিত্রকল্পের দিকে পৌঁছই। ঠিক বিপরীত দুটো কাজ করেছেন রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ দর্শনকে প্রতিষ্ঠা করেছেন চিত্রকল্পের মাধ্যমে, রবীন্দ্রনাথ চিত্রকল্পকে প্রতিষ্ঠা করেছেন দর্শনের মাধ্যমে। আধুনিকতায় তাই রবীন্দ্রনাথ 1000 ফুট দূরে বসে থাকেন জীবনানন্দ দাশের। হয়তো এটা উদ্ধত উচ্চারণ আমার, কিন্তু আমি অন্তর থেকে আমার রক্ত দিয়ে স্বীকার করি জীবনানন্দ দাশের আধুনিকতা। আমি আমার কোনো অনুজ কবির সঙ্গে, আমি কোনো আমার সমকালীন কবি, সে রেজাউদ্দিন স্টালিন হোক বা শাহিন রেজা হোক, সুধাংশু হোক, যারা আজকে দেখছে, তাদের কারোর সঙ্গে কখনো আমি সামান্যতম প্রতিযোগিতায় যাই না। কারণ আমার দেশকাল সন্ততি অন্য, আমার পার্সপেক্টিভ অন্য। আমি যে জায়গা মাড়িয়ে বড় হয়েছি, যে শোক দুঃখ দেখেছি, আমি রেজাউদ্দিনের সঙ্গে তা মিলবে না। আমার অভিজ্ঞতা অন্য। জীবন তো একটা ডায়েরি মাত্র, জীবন একটা অভিজ্ঞতার ডায়েরি। আমার ডায়েরির সঙ্গে কখনো রেজাউদ্দিনের ডায়েরি মিলবে না। কিন্তু আমি খুব নজর করি আধুনিকতায় রেজাউদ্দিন আমাকে পেরিয়ে গেল কিনা, আধুনিকতায় কুশল তৌফিক আমাকে পেরিয়ে গেল কিনা, এটা আমি সাংঘাতিকভাবে নজর করি। আমি আধুনিকতায় পিছিয়ে থাকতে রাজি নই। এইটুকুই লড়াই আমার। আমি মৃত্যুর আগে পর্যন্ত সমকালীন হয়ে মৃত্যুবরণ করতে চাই। সেই মুহূর্তের একটা তরুণ 16 বছরের কবি যে কবিতা লিখছে, আমি তার সঙ্গে পাল্লা দিই শুধু আধুনিকতায়, মননে, চিন্তনে। ধন্যবাদ কবি সহিংসু দাদা, চমৎকার করে বলার জন্য। এ পর্যায়ে আসলে অসংখ্য মন্তব্য এসেছে, তো মন্তব্যগুলো বেশিরভাগই এখন আসছে হলো যে কবিতা পাঠের বিষয় আসছে আর কি। সুধাংশু রঞ্জন সাহা দাদা বলছেন আরো কিছু কবিতা হোক 2 কবির, শুনতে চাই কবি তৌফিক জহুরের কবিতা। তো আমি শেষে, যদি আপনারা অনুমতি দেন, তো শেষে আমি একটি কবিতা পাঠ করব, কিন্তু আসলে অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি চাচ্ছি যে আপনারাই কবিতা পাঠ করুন, যদি শেষে সময় থাকে তাহলে আমি একটি কবিতা পাঠ করব। তো এই পর্যায়ে সুবিধা আপনার জন্য আমি 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 একটা প্রস্তাব রাখছি, তৌফিক কবিতাটা পড়ে নিক। আমরা অনেক কবিতা পড়ছি, একটা কবিতা কম পড়লে আমাদের কিছু যাবে আসবে না। তৌফিক একটা দুটো কবিতা পড়ে নিক। স্টালিন ভাই, এক্ষেত্রে আপনার জন্য একটা মন্তব্য আছে স্টালিন ভাই। কত দূর ইথাকা, কত দূর ইথাকা, এই নামে একটি কবিতা আছে আপনার, এই কবিতাটি পাঠ করতে অনুরোধ এসেছে। আর সমৃদ্ধা আপনার জন্য এসেছে আমার সুন্দরবন, আমার সুন্দরবন কবিতা। আপনারা এই কবিতাটি রেডি করুন। এই পর্যায়ে আমি একটি আমার কবিতা পাঠ করছি। আমার কবিতার শিরোনাম শাড়ির জমিন। হ্যাঁ, স্টালিন পড়ুক, আমি ওটা খুঁজে নিচ্ছি, খুঁজে নিয়ে বলছি। আমি আমার কবিতাটি পাঠ করছি। হ্যাঁ, তুমি পড়ে নাও। তাজমহল রোডে চোখ আটকে গেল দুপুরের ঘোমটায়, শাড়ির ভাজে ভাজে ফুটে আছে বিনয়ী প্রেম, দূর থেকে দেখলাম হাত ধরিনি তার, আমি একটা গোলাপ দিব বলে মন স্থির করলাম, শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল, বৃক্ষের পাতাগুলো চর্যাপদের যুবতী মলা মাছ যেন, শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আশ্রে পড়ল, আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চি আগুনে, সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে সুবাহানবাগে প্রথম দেখি ভেজা রোদে, তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ, ধীরে ধীরে ফিরোজা রঙে দেখেছি তার ময়ূরী দেহ, আস্থার নাগরদোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ, সেদিন থেকেই মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি,
আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছে শাড়ির জমি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি কবি রাজউদ্দিন ইসলাম ভাইকে। ইসলাম ভাই, আপনি আপনার কবিতাটি পাঠ করুন। আপনি কি পেয়েছেন কবিতাটি? আচ্ছা, করছি। হ্যাঁ, করুন। আমার কবিতার শিরোনাম হচ্ছে কত দূর থাকা। একজন আমাদের একজন দর্শক শ্রোতা উনি শুনতে চেয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠানটি আসলে আমার মনে হচ্ছে যে বেশ ভালোই হচ্ছে, এবং আমি এবং সৌমিক হয়তো আমাদের দর্শক শ্রোতাদের জন্য কিছু আমাদের হৃদয়ের কথা বলতে পারছি, শেয়ার করতে পারছি। কত দূরই থাকা। অনেক দূর হেঁটে এসে পেছনে তাকালে আর বাড়ি দেখা যায় না। বৃষ্টির সূর্যপথ উঠে যায় মেঘ বৃক্ষে। পেছনে কার বাড়ি? চণ্ডীদাসের নাকি কাহ্নপা? জ্ঞানদাস একবার বিদ্যাপতির নিমন্ত্রণে এসে পথ হারিয়ে বহুদিন আলাউলের অতিথি ছিলেন, আর কালিদাসের আমন্ত্রণ সত্ত্বেও যেতে পারেননি মোহাম্মদ সাগীর। সবকিছু অচেনা, অপরিচিত। গাছের দেহ সবুজ, পাতারা কালো, নদীর পানি হলুদ, পাখির ডানা নীল, আর পথের ধুলো লাল। এভাবে কি চেনা যায়? পেছনে সব দেখতে পারে, তাদের নাকের মধ্যে অদৃশ্য সুড়ঙ্গ, কাছাকাছি কপালে একটা সাঁকো, নিচে জলঘূর্ণি, আর গলায় সবুজ চাঁদ। পেছনে বাড়ি ফিরে দেখাটা কি খুব জরুরি? জন্মের পর থেকে হাঁটছি, আর মাঝে মাঝে চেষ্টা করছি পেছন ফিরে দেখতে। আবছা দেখা যায় গোধূলির নাকে নক্ষত্র। এখন হাঁটতে হাঁটতে অনেক দূর, খুব ইচ্ছে পেছন ফিরে দেখি কত দূর থাকা। ধন্যবাদ। ধন্যবাদ কবি রাজউদ্দিন ইসলাম ভাই। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি সৌমিক দাদার কাছে। দাদা, আপনি আপনার কবিতাটি পাঠ করুন। আমি কবিতাটা পেলাম না, আমার এই এখানেই ছিল, মানে এত কাগজপত্রের ভেতর না কবিতাটা আমি এটা এখনো বইয়ে যায়নি, তো এই জন্য আর কি কবিতাটা আমি পেলামই না, খুঁজলাম এতক্ষণ। তাহলে অন্য আপনি একটা অন্য পড়ো, একটা বলুন। তুমি অন্য আমি একটা অন্য পড়ো। কবিতা পড়ি। আচ্ছা, হ্যাঁ, পড়ুন হ্যাঁ, পড়ুন। তুমি আছো তাই বসন্ত উৎসব। ইচ্ছে করলেই যে তোমায় হাত ধরে ঘোড়ায় তুলতে পারি তা কিন্তু নয়, কিংবা তোমাকে পাবার জন্য চিতরগড় থেকে কিছু দূরে পেতে ফেলবো শত্রু শিবির, তাও নয়। এমনকি তোমার আলতা মাখানো পা দুটো হাত বুলিয়ে ধুয়ে দেব জলে, তেমন সাধ্যও নেই। তবু প্রমাণহীন ভাবে আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছি, আর পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে শেষবারের মতো বলে চলেছি, তোমায় ভালোবাসি। তোমার চোখের দিকে তাকাতে আমার ভয় করে, তোমার গায়ের গন্ধ নাকে এসে লাগলে আমি পিছিয়ে আসি, তোমার গলার শব্দ যত দূর পৌঁছয় আমি তার ত্রিসীমানায় ঘেঁষি না। তবু স্বপ্নে তোমাকে দেখলে আপ্রাণ দুহাতে ঘষা কাঁচ স্পষ্ট করতে থাকি আর বলি, তোমায় ভালোবাসি। সারা জীবন ধরে আমি একটা চাকরি খুঁজেছি শুধু তোমার জন্যে, একটা অসম্ভব প্রেমের কবিতা লেখার চেষ্টা করেছি তোমাকে নিয়ে, যাতে জীবনে না এলেও থেকে যাও আমার কবিতায়। কপালের মাঝখান থেকে সিঁথি সরে বাম দিকে আসার আগেই যেন নতুন করে আবিষ্কার করতে পারি তোমাকে। যেভাবে বকের ডানায় বিন্দু বিন্দু জল আবিষ্কার করে আকাশ, ঘাসের ওপর বিন্দু বিন্দু কুয়াশা আবিষ্কার করে রোদ, ভাত বেড়ে দেওয়ার সময় তোমার চোখের ভাষা আবিষ্কার করে ফেলে তোমার পুরুষ। সারাটা জীবন ধরে আমি একটা পদ্ম পাতা খুঁজে চলেছি যার উপর ধরে রাখতে পারি আমার চোখের জল। কখনো আসবো না, এমনকি স্বপ্নেও, যদি একবার বলো আমি কেউ নই, যদি একবার বলো নিস্তব্ধ দুপুরের বসন্তের বাতাস যখন চিরে চিরে দেয় নারকেল পাতা, তখন কি আমার নিঃশ্বাস লেগে টুকরো টুকরো হয় না আয়নার কাঁচ? সহস্র গোধূলি থেকে মুঠো মুঠো বালি ছড়িয়ে ছিটিয়ে পড়ে না তোমার বুকের আনাচে কানাচে? যদি না বলো তাহলে সত্যি নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে একবারও বলবো না তোমায় ভালোবাসি। পারি পারি চুল ধরে তোমাকে ঘোড়ায় তুলতে, পারি আঙুল কেটে রক্ত ছিটিয়ে দিতে চোখে মুখে তোমার, পারি স্বপ্নের মধ্যে তোমায় নিয়ে উড়ে যেতে সাইবেরিয়া।
শুধু কি কি পারি সেটুকুই তোমাকে জানাতে পারি না কোনো মতে। ধন্যবাদ দাদা চমৎকার করে বলার জন্য। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে একটি প্রশ্ন থাকবে, শেষ প্রশ্ন। এটি আপনারা দুজনেই সংক্ষেপে উত্তর দিবেন, বাট প্রশ্নটি কিন্তু বেশ ব্যাপক। প্রশ্নটি হলো এইরকম যে বাংলা কবিতাকে বিশ্ব আগিনায় ছড়িয়ে দিতে আপনি কি ভাবছেন? এই কথাটি আমি এই জন্যই বলছি যে আমরা যদি বিশ্বকবিকে দেখি, বিশ্বকবি তার সময়ে ৩২৯টি চিঠি লিখেছিলেন বিশ্ব দরবারে। সমস্ত চিঠিগুলো ছিল ইংরেজিতে লেখা, এবং সেই সময় কিন্তু উড়োজাহাজ ছিল না, ছিল হলো পানিবাহিত জাহাজ। এই জাহাজে করে চিঠিগুলো উনি পাঠাতেন আর কি, বিশ্ব দরবারে, ইংরেজ কবিদের কাছে, বিশ্ব অনেক জায়গাতে। এবং যে কারণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মানুষ পরবর্তীকালে ওইভাবে চিনেছে এবং তাকে বিশ্বকবি বলা হচ্ছে। তো আপনারা এই সময়ের অগ্রজ কবি, আমাদের অগ্রজ কবি আপনারা দুজন, বাংলা কবিতাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কি ভাবছেন? প্রথমে বলবেন রেজাউদ্দিন স্টালিন ভাই খুবই সংক্ষেপে, এরপরে বলবেন সমিত বসু দাদা। স্টালিন ভাই আপনি বলুন, বাংলা কবিতাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার ভাবনা কি? আমাদের দুজন অগ্রজ কবি, একজন মাইকেল মধুসূদন দত্ত, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুজন বৈশ্বিক কবি হবার চেষ্টা করেছিলেন এবং মাইকেল মিল্টনের মতো কবি হতে চেয়েছিলেন, এবং জাহাজের গায়ে তিনি লিখে দিতেন মাইকেল মধুসূদন দত্ত, যেন জাহাজটা ইউরোপে যায়, যেখানে যা জানে যেখানে মধুসূদন দত্ত আছে। তো মধুসূদন দত্ত ফ্রান্সে থেকেছেন, তিনি ইতালির রাজাকে নিয়ে কবিতা লিখে পাঠিয়েছেন, তিনি ভিক্টর হুগোকে নিয়ে কবিতা লিখেছেন। মানে তার অনেক এই মানে পৃথিবীর একজন বড় কবি হবার জন্য মাইকেলের যে প্রাণান্ত চেষ্টা অকল্পনীয়। কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন খুব সংযমী, পরিশীলিত এবং স্থির লক্ষ্যের মানুষ। যদিও তার জীবনে অনেক ব্যাপক সংঘাত এসেছে, মৃত্যু এসেছে, কিন্তু রবীন্দ্রনাথ কখনো তার স্বপ্ন থেকে, স্থান থেকে সরে যাননি। তিনি সারা পৃথিবীতে যাবার সুযোগ ঘটেছে তার, এবং তিনি ইংল্যান্ডে থেকেছেন, তিনি ইংল্যান্ডের ইয়েটস এর সঙ্গে তার যুক্ত হয়েছেন, তিনি তার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে, এবং তিনি ইংল্যান্ডে থাকা অবস্থায় তার বই বেরিয়েছে, তার কবিতা ইংরেজিতে প্রকাশ হয়েছে, আমেরিকাতে তার উপরে লেখালেখি হয়েছে, আমেরিকাতে তার সাক্ষাৎকার বেরিয়েছে। এবং আমরা খুব আশ্চর্য হব যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার অনেক পাবার আগে হুয়ান রেমন হিমেনেজ, একজন কবি, লাতিন কবি, তিনি তার কবিতা অনুবাদ করে ফেলছেন এবং তার উপরে লিখছেন, এবং রবীন্দ্রনাথ তাকে প্রভাবিত করছেন। এবং আরো আশ্চর্য হবেন, পাবলো নেরুদাকেও রবীন্দ্রনাথ প্রভাবিত। সুতরাং এবং রবীন্দ্রনাথকে ভিক্টোরিয়া ওকাম্পো একটা গভীর একটা প্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলেছিলেন। এবং আমরা যদি রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক দেখি, যে কিভাবে রবীন্দ্রনাথকে বাইরের নারীরা যারা কবিতা প্রেমিক তারা কিভাবে তাকে ভালোবাসছে। রবীন্দ্রনাথ কবিতাকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন তার শক্তি দিয়ে। তিনি ইংরেজিটা ভালো জানতেন, তিনি জানতেন কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়, নিজের দেশ কিভাবে সামনে নিতে হয়, তিনি করেছিলেন। এবং তিনি সর্বোচ্চ পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথের পরে প্রায় 150 বছর হয়ে গেছে, কোনো আন্তর্জাতিক স্বীকৃতি বাংলা কবিতার নেই। তার প্রধান কারণ, আমরা পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, বাংলাদেশের কথা বলতে পারি, আমাদের কবিতার সঠিক ইংরেজি অনুবাদটা হয় না, এবং আমাদের কোনো অভিভাবক নেই। আমরা যে বাইরে যাব, বাইরে গিয়ে আমাদের প্রকাশ করবো, সেই জায়গায়ও আমাদের অনেক ঘাটতি আছে, খামতি আছে। আমরা সরকারি পৃষ্ঠপোষকতা তো কবিরা পাবেই না। নিজের উদ্যোগে যদি আমি যেতে চাই, আমাদেরও সেই রকম হয়তো অর্থনৈতিক সব ইয়েও নাই, আমাদের স্বয়ংভর নই আমরা। তারপরেও এই এখন যে ইলেকট্রনিক যে যুগ এসছে, ইলেকট্রনিক যুগের সময় এই যে একটা অনলাইন মিডিয়া এসছে, এর মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তে পারি। আমি যেটা আমার নিজের কথা বলতে পারি, যে আমি অনেক আগে থেকে আমার কবিতা ভারতে অনুবাদ হতো। একজন উমানাথ ভট্টাচার্য নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি আমার কবিতা অনুবাদ করতেন, এবং তিনি দ্য হিন্দু পত্রিকাতেও আমার কবিতা ছেপে দিয়েছিলেন। এরপরে আমি দেখেছি যে আমার কবিতা, আমার যারা প্রবাসী বাঙালি আছে, দু একজন আমার কবিতা পৃথিবীর অন্যান্য দেশে ছাপতো, ইংরেজি কাগজে ছাপতো, সেটা খুব কম। কিন্তু গত 2-3 বছরে আমার কবিতা, যখন আমি পৃথিবীর বিভিন্ন কবিতার সঙ্গে যুক্ত হলাম, তখন তারা আমার কবিতা চেয়ে নিল এবং তার অনুবাদ করতে শুরু করেছে। এর মধ্যে আমার আমাজন থেকে আমার শ্রেষ্ঠ কবিতা বেরিয়ে গেল, সেটা আমার জন্য একটা বড় কাজ হলো। এবং এখন সারা পৃথিবীর প্রায় 42টি ভাষায় আমার কবিতা অনুদিত হয়েছে। আমার ইজিপ্ট থেকে আর আরবিতে আমার বই বেরোচ্ছে, ইন্দোনেশিয়া থেকে আমার বই বেরোচ্ছে, উজবেকিস্তান থেকে আমার বই বেরোচ্ছে, আরো অনেক জায়গা থেকে বই বেরোনো
আছে। সুতরাং আমি জানি না যে এটা দিয়ে আমরা বিশ্বের দরবারে কথাটা পৌঁছতে পারবো। পৌঁছানো তখনই সম্ভব যদি ওই দেশে আমাদের যারা প্রবাসীরা আছেন, যারা ইংরেজি জানেন, তারা যদি আমাদের কবিতাকে অনুবাদ করেন, আমাদের উপরে আমাদের কবিতা নিয়ে ব্যাখ্যা করেন এবং ওইসব কাগজে ছাপেন, আমাদেরকে যুক্ত করে দেন ওইসব দেশের কবিদের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, তাহলেই আমরা বৈশ্বিক কবি হয়ে উঠতে পারি। আমি উদাহরণ দিয়ে দিই যে যখন টমাস ট্রাস্টোমার কিংবা আমাদের সিমাস হিমি, আধুনিক কবি যারা, এরা যখন বাংলাদেশে কিংবা পশ্চিমবঙ্গে আসে অনুবাদের মাধ্যমে, পশ্চিমবঙ্গের অনেক লোক আছে যারা বিদেশি কবিতা অনুবাদ করে বাংলায় এনেছে। আমরা এটাও দেখি যে আমাদের সব মানে কবিরা যারা ভালো অনুবাদ জানেন তারা বাইরের কবিতা অনুবাদ করেন, কিন্তু আমাদের কবিতা বাইরে অনুদিত হয়ে যাচ্ছে না। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের, এবং আমরা সেই দুর্ভাগ্যের জায়গা থেকে সরে আসতে চাই। আমরা আবেদন করতে চাই আমাদের যারা প্রবাসে থাকেন তারা যেন আমাদের, যারা ইংরেজি ভালো জানেন, কবিতা প্রেমী, তারা যেন আমাদেরকে বিশ্বের দরবারে পরিচিত করবার চেষ্টা করেন। এবং তারা ছাড়া কিন্তু আমাদের আরো কিছু অবলম্বন আছে, কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বড় অবলম্বন হতে। আমাদের অ্যাম্বাসিগুলো সেই কাজ করতে পারেন, সরকার হয়তো কোনোদিন সেই কাজ করবে না, আমার ধারণা তারা করেও না। শুধু পাঠকরা কবিতাকে ভালোবেসে যদি আমার দেশকে, আমার ভাষাকে নিয়ে যেতে পারেন তাহলেই কিছুটা সম্ভব হবে। এছাড়া খুব একটা বড় কাজ কখনো হবে বলে আমি অন্তত মনে করি না, যদিও আমাদের স্বপ্ন অনেক, আমরা অনুবাদের মাধ্যমে যেতে চাই, চেষ্টাও করছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি রেজাউদ্দিন ইসকারিন ভাই। এ পর্যায়ে আমি শেষ প্রশ্নটি করতে যাচ্ছি কবি সৌমিক ঘোষ দাদার কাছে। দাদা, বাংলা কবিতাকে বিশ্ব আঙিনায় ছড়িয়ে দিতে আপনি কি ভাবছেন? আমি শুরুতেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলেছিলাম যে উনি 329 চিঠি লিখেছিলেন বিশ্ব দরবারে অনেক বিদেশি কবির কাছে। তো আপনি আমাদের বাংলা কবিতাকে নিয়ে বিশ্ব আঙিনায় ছড়িয়ে দেওয়ার জন্য আপনার ভাবনা কি? পৃথিবীর প্রান্ত দেশে বাংলা কবিতাকে ছড়িয়ে দিতে গেলে অনুবাদ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। 70 দশকের একটা কাগজে আমি একটা প্রবন্ধে একটা লাইন দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে বাংলা কবিতাকে, কলকাতার কবিতাকে মণিভূষণ ভট্টাচার্যের কাছে যেতে হয়, কলকাতা হেঁটে মণিভূষণ ভট্টাচার্যের কাছে আসে। উইলিয়াম রাদিচে শুধুমাত্র রবীন্দ্রনাথকে পড়ার জন্য বাংলা ভাষা শিখতে হয় তাকে। সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষা সম্বন্ধে আগ্রহী হয় সত্যজিৎ রায়ের মতন একটা মানুষের জন্যে, রবীন্দ্রনাথের মতন একটা মানুষের জন্য। কিন্তু এই মানুষগুলো যখন বিশ্বের দরবারে পৌঁছয় ইংরেজি ভাষা নিয়ে বা অন্য ভাষা নিয়ে, তখন তাদের আসল ভাবনার অনুবাদ হয় মাত্র, অনুবাদে শুধুমাত্র বিষয়টা তুলে ধরা হয় মাত্র। অনুবাদে আমরা বুঝি যে এই কবিতাটাতে কি স্মেল ছিল, কিন্তু এই কবিতাটা সম্পূর্ণভাবে কি আঙ্গিকে প্রকাশিত সেটা কখনো অনুবাদে পূর্ণতা পায় না, কখনো পায় না। জীবনানন্দ দাশের মতন একটি গেঞ্জিপাড়া গোবেচারা মানুষ পাঁচবার নোবেল পেতে পারতেন যদি ইংরেজি ভাষাতে শুধু লিখতেন, যদি স্প্যানিশে লিখতেন। আমি রেজাউদ্দিনের সঙ্গে তাল মিলিয়ে এই কথাটা বলছি যে এমবাসি হোক বা যে কোনো সংস্থা হোক, বাংলা কবিতাকে যদি অনুবাদ করে প্রান্ত দেশে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় তাহলে বাংলা কবিতা পৌঁছতে পারে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা বিষয়ও থাকে, যেটা তাদের কাছে পৌঁছবে সেটা কিন্তু প্রকৃত বাংলা ভাষা থাকবে না, প্রকৃত কবিতাটা থাকবে না। কিশোরীর চাল ধোয়া হাত খান, ভিজে হাত খান, কিশোরীর চাল ধোয়া হাত খান এর ইংরেজি বা এর অনুবাদ পৃথিবীতে করা কি সম্ভব? শালিকের ঠ্যাং, ঠ্যাং শব্দ দিয়ে বোঝানো যায় যে সরু পা, সে বড় জোর লেগ অফ শালিক বলবে, ঠ্যাং বোঝানো কি সম্ভব? তো একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে যেন আক্ষরিক অনুবাদ না হয়ে কবিতাটার সঠিক অনুবাদ হয়। সঠিক অনুবাদ, কবিতাটাতে যে অনুভব, সে অনুভব যদি ব্যক্ত করা যায় অন্য ভাষায়, তাহলে প্রান্ত দেশে পৌঁছলে বাংলা কবিতার কিন্তু জয় অবশ্যম্ভাবী। আমি ভারতীয় ভাষার অন্যান্য কবিতা পড়ে দেখেছি, তারা ভাবনার দিক থেকে বাংলা কবিতার থেকে, বাংলা কবিদের থেকে কতখানি পিছিয়ে, অনেকখানি পিছিয়ে। শুধু ভাষার জন্যে আমরা ব্যাপ্তি পাই না, আমরা পৌঁছতে পারি না। আপাতত অনুবাদ দিয়ে এগোতে হবে আমাদের। ভালো লাগছে। ধন্যবাদ কবি সৌমিক ঘোষ দাদা।
ডক্টর আকন আবু বকর একজন কবি, আমাদের সম্পাদক এবং বিশিষ্ট মানুষ। তিনি বলছেন, ভালো বলেছেন স্টালিন ভাই। কবি দীপিকা বিশ্বাস বলছেন, সৌমিত বসু আমার উত্তর দিচ্ছেন। চমৎকার অনুষ্ঠান আজকে হয়ে গেল ইতিমধ্যেই, কিন্তু আমরা চাইছিলাম যে আজকে 10টি প্রশ্ন করব 80 দুজন অভিজ্ঞ, অগ্রজ এবং গুরুত্বপূর্ণ কবির কাছে, কিন্তু আমরা মোটে প্রশ্ন করেছি মাত্র 5টি প্রশ্নের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান ছিল 1 ঘন্টা, কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে 1 ঘন্টা 35 মিনিট। তো যে কারণে আমাদের যে চাং ভাড়া নেওয়া হয়েছে সেখানে ছিল 1 ঘন্টা 15 মিনিট, আমরা আরো 20 মিনিট বেশি আজকে ব্যয় করে ফেলেছি। তো এই 2 জন অগ্রজ কবিকে নিয়ে আমরা আরেকটা সেশনে অংশগ্রহণ করব, কারণ আমাদের জানার আরো অনেক কিছু বাকি রয়েছে। কারণ 2 জন এই ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আরো কিছু প্রশ্ন ইতিমধ্যে এসে গেছে, যেগুলি করলে আজকে অবশ্য রাত 12টা পার হয়ে যাবে। তো আমি আর সেই দিকে যাচ্ছি না আজকে। তো আমি আরো জেনেছি যে স্টেরেন ভাই আরেকটি প্রোগ্রাম আছে আজকে, উনি চলে যাবেন এক্ষুনি। তো আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রজ এবং আমাদের প্রিয় কবিকে নিয়ে আমরা খুব জলদি আরেকটি সেশনে হাজির হব, আরো কোনো একদিনে আর কি। সেই অপেক্ষা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ 2 প্রিয় কবিকে।